ঠিক আছে, দেখ, যেটা হচ্ছে কেমিস্ট্রির আমাদের তিনটে পার্ট আছে পরীক্ষাতে। ইউপিএসসি, ডব্লিউবিসিএস থেকে ডব্লিউবিপি, হ্যাঁ, আর কি বলে, ডব্লিউবিপি বা সিপি যাই বল না বা কেপি যাই বল না কেন, ধর পরীক্ষার ডব্লিউবিসি পিলি যা, প্রায় এটা একই। সিলেবাসটা একটু খুলে দেখবে, দুটো দেখবি প্রায় এক। যেই ঘটনা যারা আছে, যারা ডব্লিউবিপি বা কেপির জন্য প্রস্তুতি নিচ্ছিস, যদি গ্র্যাজুয়েশন হয় তারা কিন্তু ডব্লিউবিসিএস ও প্রস্তুতি নিতে পারিস, কারণ কি পিলিটা প্রায় এক। কোশ্চেন প্যাটার্ন অনেকটাই সিমিলার থাকে, যদি একটু প্রিভিয়াস কোশ্চেন ঘাটিস দেখতে পাবে সেখানে। আচ্ছা, কেমিস্ট্রির তিনটে পার্ট, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, আর একটা হচ্ছে অর্গানিক, একটা ইনঅর্গানিক। আমি যেহেতু বই পড়বো সেই জন্য আমি এগুলোকে ভাগ করে করে, কোনো বই এখনো পর্যন্ত বেরোয়নি কম্পিটিটিভ তিনটে পার্টকে আলাদা করে ভাগ করে করা। যদি করতে পারি আমারই প্রথম হবে বই বাজারে। এবার আসছি আলোচনার বিষয়ে। আমি প্রথম শুরু করেছি ফিজিক্যাল কেমিস্ট্রি সিলেবাস দিয়ে। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার সায়েন্স করান না কেন, সায়েন্সটা একটু করান, অন্যগুলো তো করাচ্ছেন সায়েন্সটা, তাই ফিজিক্যাল কেমিস্ট্রি দিয়ে প্রথম শুরু করলাম। ফিজিক্যাল কেমিস্ট্রির সিলেবাস আছে, দেখ আমি ভেঙেছি। প্রথমে আছে পদার্থ এবং এর অবস্থা। পদার্থ এবং এর অবস্থা, এর মধ্যে কি আছে, কঠিন অবস্থা। কঠিন অবস্থার মধ্যে কি আছে, ক্যালাসিত এবং অক্যালাসিত গঠন এবং গলনাঙ্ক। তারপর তরল অবস্থা, তরল অবস্থার কি হচ্ছে, সান্দ্রতা, পৃষ্ঠটান এবং ফুটনাঙ্ক। গ্যাসীয় অবস্থা কি আছে, ব্যাপন, নিঃসরণ এবং গ্যাসের ঘনত্ব। অবস্থার পরিবর্তন, ঊর্ধ্বপাতন, ঘনীভবন এবং অবস্থার পরিবর্তনের উপর তাপ ও চাপের প্রভাব। এই টোটালটা আজকে, এই অধ্যায়টা প্রথম সবটা আজ আলোচনা, এই সবটা আজকে আলোচনা করব। আজকে আলোচনা হচ্ছে এই প্রথম অধ্যায়ের এই পার্টটা, আজকে আলোচনা, এই সব আলোচনা হবে এই পার্টটা। ঠিক আছে, একটা করে টপিক, কারণ কি কেমিস্ট্রি তো ওয়ান শট করলে, কেমিস্ট্রির একটা ওয়ান শট করলে তোদের কাছে বোধগম্য হওয়া খুব কষ্টকর। যেমন জিওগ্রাফি ওয়ান শট সহজে বুঝতে পারছিস, হিস্ট্রি বুঝতে পারছিস, পলিটি বুঝতে পারবি, কিন্তু কেমিস্ট্রি সায়েন্স পার্ট ওয়ান শট করার করলে কিন্তু বুঝতে পারবি না, মাথার উপরে সব বেরিয়ে চলে যাবে। তাই আজকে প্রথম অধ্যায়টা আমি আলোচনা করছি, সেই অধ্যায়টা বলে দিলাম। সেটা কি কি আছে, গ্যাসীয় সূত্র আছে, তারপরে কি আছে, পরমাণুর গঠন আছে এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে, তড়িৎ রসায়ন আছে, তারপর আছে তেজস্ক্রিয়তা আছে, আর কি আছে, জারণ বিজারণ আছে, আর আছে মিশ্রণ এবং দ্রবণ আছে। এই টোটাল 7টা চ্যাপ্টার অধ্যায় নিয়ে ফিজিক্যাল কেমিস্ট্রি টোটাল। আজকের প্রথম অধ্যায় শুরু, পদার্থ এবং তার অবস্থানে আজকে শুরু। প্রথমে আসছি ফিজিক্যাল কেমিস্ট্রির পদার্থ এবং তার অবস্থা নিয়ে। এটা নিয়ে আমাদের আলোচনার আজকের বিষয়, প্রথম অধ্যায়। দেখো, মহাবিশ্বের যা কিছু স্থান দখল করে থাকে এবং যার ভর আছে তাকেই পদার্থ বলে। অর্থাৎ মহাবিশ্বে, এই বিশ্বে যে যার স্থান আছে, স্থান দখল করে রাখবে। ধর একটা, কি বলবো, একটা কঠিন পদার্থ, ধর একটা একটা কি বলে, এই মাটির মধ্যে একটা এরকম একটা কাঠের বস্তু আছে, দখল, কি স্থান দখল করে আছে। তাহলে এইটা কি হচ্ছে, যে দখল করে আছে যে জায়গাটা, এই যে এর ভর আছে, একটা কাঠের একটা ভর আছে, একটা স্থান দখল করছে, কি করছে, স্থান দখল করছে, স্থান দখল। তখন এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় একটা পদার্থ। তাহলে পদার্থ ডেফিনেশন কি, যে স্থান দখল করে থাকবে, যার ভর আছে, সেই হলো পদার্থ। আশা করি দুটো পদার্থের দুটো ক্রাইটেরিয়া থাকতে হবে, দুটো ক্রাইটেরিয়া থাকলে সে পদার্থ হবে। এক নম্বর হচ্ছে স্থান দখল করতে হবে, 2 নম্বর হচ্ছে ভর থাকতে হবে। এই দুটো থাকলেই তবে সে পদার্থ হবে। আশা করি বোঝা গেছে এইটুকু অংশ। পদার্থকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, একটা কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়। উচ্চ তাপমাত্রায় প্লাজমা, আর একটা জিনিস আছে, উচ্চ তাপমাত্রায় প্লাজমা, বোঝাবো বুঝতে পারবি। অতি শীতল অবস্থায় বোস আইনস্টাইন
কনডেনসেট নামে পরিচিত। উচ্চ তাপমাত্রা যেটা সেটাকে বলা হয় প্লাজমা, আর নিম্ন যেটা শীতল তাপমাত্রা সেটা হলো বোস আইনস্টাইন কনডেনসেট। সেগুলো পরে বোঝাবো, এটা চ্যাপ্টারই আছে, বুঝিয়ে যাবে। এবার আসি প্রথম আমি কঠিন সলিড স্টেটে আসছি। দেখো কঠিন অবস্থা, কঠিন অবস্থা কাকে বলে? কঠিন পদার্থ নির্দিষ্ট আকার ওজন থাকে, তাহলে কঠিন পদার্থে কি থাকে? কঠিন পদার্থ, তাই তো। এতে কি কি থাকে? একটা থেকে নির্দিষ্ট আকার থাকে, কনসেপ্ট থাকে, নির্দিষ্ট আকার থাকে, আর কি থাকে? আর আয়তন থাকে। এই দুটো হচ্ছে কঠিন পদার্থের নিয়ম, তাই তো। কঠিন পদার্থের এই দুটো নিয়ম, তাহলে বোঝা গেল বিষয়টা। এদের মধ্যে আন্ত আণবিক আকর্ষণ বল খুব বেশি থাকে। এই কঠিন তো নিজেদের মধ্যে আন্ত আণবিক আকর্ষণ, একটা কি থাকে? আন্ত আণবিক আকর্ষণ, আণবিক বল আকর্ষণ, এই তিনটে ক্রাইটেরিয়া থাকবে একটা কঠিন পদার্থ হতে গেলে। একটা নির্দিষ্ট কি থাকবে? আকার থাকবে, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আকার থাকবে, আয়তন থাকবে, আর কি থাকবে? আন্ত আণবিক বল থাকবে। এই তিনটে যদি থাকে তবে সেটা কঠিন পদার্থ। কঠিন পদার্থে দেখো এর মধ্যে কি থাকে না, নম্রতা নেই বললেই চলে। এদের ঘনত্ব সাধারণত তরল গ্যাসের তুলনায় বেশি। কঠিনের তো ঘনত্ব সবসময় বেশি হবে, তরল বা গ্যাসের থেকে ঘনত্বটা ডেন্সিটিটা সব থেকে বেশি। তাহলে আরেকটা ক্রাইটেরিয়া পেলাম যে, আরেকটা কি পেলাম? ঘনত্ব তো ডেন্সিটি বেশি। আর কি পেলাম? কঠিন পদার্থ অণুগুলির স্থান পরিবর্তন করতে পারে না। এই অণুগুলো স্থান পরিবর্তন করতে পারে না, স্থান পরিবর্তন করতে পারে না, করতে পারে, এটা মনে রাখবে। তাহলে এই তিনটে বৈশিষ্ট্য মনে রাখতে হবে। এবার দেখো কঠিন পদার্থের ভাগ আছে, প্রকার ভেদ। কঠিন পদার্থকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেলাসিত, সেটা কি? সেটা কি? ক্রিস্টালাইন সলিডিটি, সেটা কি? যখন পদার্থের অণু, পরমাণু বা আয়নগুলি একটা নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে সুবিন্যস্ত থাকে। তার এই যে অণু, এই যে পদার্থের ইয়েগুলো, এগুলোকে এক একটা শেপে নির্দিষ্ট, আমরা চেন আকারে রইল, এরকম ভাবে চেন আকারে অনুভব রইল, একটা নির্দিষ্ট চেন আকার, কিংবা কোনো সময় এরকম এরকম এইরকম কনসেপ্ট হয়, এরকম হয়, এরকম ত্রিভুজ আকারে রইল, তাহলে জ্যামিতিক আকারে রইল। কোনো সময় আবার দেখা গেল যে অণুগুলো এইরকম ভাবে রইল। যখন অণুগুলো একটা জ্যামিতিক আকারে থাকবে সেটা বলেছে ক্যালাসিত কঠিন পদার্থ। তাহলে ক্যালাসিত কঠিন পদার্থ কাকে বলে? যখন অণুগুলো, সংক্ষেপে লিখেছি, অণুগুলি সংক্ষেপে লিখছি জ্যামিতিক আকারে, জ্যামিতিক আকারে থাকবে, এটাই হলো বৈশিষ্ট্য। এদের প্রকৃত কঠিন বলা হয়। এদের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। এর একটা নির্দিষ্ট কি থাকে? গলনাঙ্ক থাকে, গলনাঙ্ক, গলনাঙ্ক নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট থাকে। আর কি? যেমন উদাহরণ লবণ, NaCl, হিরে, গ্রাফাইট, তামা, লোহা, চিনি, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। এর অণুগুলো কি থাকে? এগুলো ক্যালাসিত। ক্যালাসিত কেন বলা হয়? এর অণুগুলো বা পরমাণুগুলি জ্যামিতিক আকার, বা আয়নগুলি জ্যামিতিক আকারে থাকে। কি থাকে? জ্যামিতিক আকারে থাকে। আয়নগুলো কি থাকে? জ্যামিতিক আকারে থাকে। ঠিক আছে, বোঝা গেল। আর এর গলনাঙ্ক কি থাকে? একটা নির্দিষ্ট থাকে। তাহলে ক্যালাসিত কঠিন পদার্থ কি জিনিসটা আমি বুঝতে পারলাম। দেখ লবণের দাম,
দেখবি লবণের দাগগুলো লবণ এরকম চৌকো চৌকো মতো, চিনিরও দেখবি এরকম খানিকটা শেপ থাকে। তাহলে এই যে জ্যামিতিক আকারে রয়েছে, এটা হচ্ছে ক্যালাসিত গঠন। অক্যালাসিত কঠিন পদার্থ কাকে বলে এটা একটু জানতে হবে। যখন পদার্থ উপাদানগুলো জ্যামিতিক আকারে থাকবে না, যেগুলো জ্যামিতিক আকারে, জ্যামিতিক জ্যামিতিক আকারে থাকবে না, আকারে থাকবে না, তখন সেটা হচ্ছে অক্যাল। আর যেগুলো জ্যামিতিক আকারে অণু পরমাণু বা আয়নগুলো থাকবে সেগুলো হচ্ছে ক্যালাসিত। এদের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক থাকে না, কিন্তু তাহলে এদের ডিফারেন্সে বলতে পারছি ক্যালাসিত থাকে, এর কেন নির্দিষ্ট গলনাঙ্ক নেই, গলনাঙ্ক গলনাঙ্ক নির্দিষ্ট নয়। তাহলে বোঝা গেল পার্থক্যটা। যেমন কাঁচ, রাবার, প্লাস্টিক, পিচ। কাঁচকে অনেক সময় ধরলে দেখা যায় এর নিচের দিকটা সামান্য মোটা মনে হচ্ছে। আমরা যখন উপরের দিক থেকে তাকাবো নিচের দিকে, কাঁচকে এরকম করে লম্বালম্বি রাখলে মনে হয় যে নিচের দিকটা বেশ মোটা লাগছে, কারণ এটি খুব ধীর গতিতে তরলের মতো নিচে নামে, তাই একে অতি শীতলাক্ষিত তরলও বলা হয়। তাহলে অ এখানে একটা কোশ্চেন আসছে, কাকে অশীতলাক্ষিত তরল বলা হয়, তখন বলতো অক্যালাসিত কঠিন পদার্থকে বলা হয়। মানে এটা ধীরে 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 আস্তে আস্তে নিচের দিকে নামে, সেই জন্য প্রথম দিকে দেখলেই মনে হয় নিচের প্রান্তটা কঠিন লাগছে। ধর এরকম একটা কাঁচ, এরকম লম্বা একটা ফালি কাঁচ, আমি এখান থেকে দেখছি, এইখান থেকে এই চোখ দিয়ে এখান থেকে আমি দেখছি, এখান থেকে দেখছি, কিন্তু যখন এই দিক এক চোখে দেখবো তখন এখান থেকে দেখবো মোটা লাগছে, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে তখন মনে হবে যে এক, কিন্তু প্রথমের চটকাতে কিন্তু মনে হবে এখানটা মোটা। এবার আসছে দেখো এইখান থেকে কি কি পিওয়াই কিউ আসছে সব দেখো, মানে অনেক খেটে এই জায়গাগুলোকে বের করেছি। দেখো নিচের কোনটি ক্যালাসিত পদার্থের উদাহরণ, এখানে আমি উদাহরণ দেয়নি, এখানে দিয়ে দিয়েছিল অপশন গুলো, তোমার কাঁচ, হুম, তারপরে হচ্ছে পিচ, তারপরে দিল রাবার, তারপরে কোনোটাই নয়, কোনোটাই নয়। তার মধ্যে অপশন হচ্ছে কাঁচ। তাহলে বোঝা গেল কোনটি অক্যালাসিত পদার্থ, তাহলে কিন্তু অক্যালাসিত হচ্ছে কাঁচ, মনে থাকবে। এবার দেখো হীরক ও গ্রাফাইট হলো কি রেলে পড়েছে ক্যালাসিত কঠিন পদার্থ, দেখেছো। বলছে দেখো why is glass called a সুপার কোল্ডেড লিকুইড, কেন তাকে সুপার কোল্ডেড লিকুইড বলা হয়, এটা অক্যালাসিতর জন্য একে অতি শীতলাকৃত তরল বলা হয়। কেন বলা হয় অ, এটা কোশ্চেনটা থাকবে কি, থাকবে অক্যালাসিত, অক্যালাসিত বলেই একে বলা হয় কি অতি শীতলাকৃত তরল বলা হয়। বোঝা গেছে। এবার দেখ এখান থেকে আমরা তিনটে কোশ্চেন ইম্পর্টেন্ট পেলাম, পড়েছে হেঁটে ঘুটে। ডব্লিউবিপিরও পাবে, দেখবে সবই আছে, সবেরই পড়েছে। এই দেখুন ডব্লিউবিতে কি আছে বলে দিচ্ছি। ইউপিএসসি ক্যালাসিত অক্লাসিত পদার্থের ধর্ম এবং কারণ থেকে প্রশ্ন আসে, এখানে ডব্লিউবিসিএস থেকে আসে। তাহলে ক্যালাসিত কাকে বলা হচ্ছে, যার অণু পরমাণু বা আয়নগুলো জ্যামিতিক আকারে থাকে তাকে বলা হয় ক্যালাসিত। আর কি বলা হয়, এর গলনাঙ্ক একটা নির্দিষ্ট থাকে, এটা ধর্ম হয়ে গেল। আর অকালস্থ কাকে বলা হয়, যার অণু পরমাণু আয়নগুলো জ্যামিতিক আকারে থাকে না, জ্যামিতিক আকারে থাকে না, কি বলা হয়, এর গলনাঙ্ক কোন একটা নির্দিষ্ট থাকে না। তার পার্থক্য বোঝা গেল। তো এইবার দেখো রেল, ব্যাংক, কেপি, ডব্লিউবিপি থেকে উদাহরণ থেকে সরাসরি প্রশ্ন বেশি আছে, যেমন কাঁচ কি ধরনের পদার্থ। এই ব্যাংক, রেলে, ডব্লিউবিপি থেকে কেপি ডব্লিউপি থেকে কি কোশ্চেন আসছে, কাঁচ কি ধরনের পদার্থ, বলতে অক্যালাসিত, এই মাত্র বললাম, তাই তো, ক্যালাস। এবার আসছি গণনা।
তাহলে কঠিন পদার্থ কাকে বলে বললাম, তারপরে বললাম কঠিন পদার্থের দুটো ভাগ করলাম। এবার আসছি গলনাঙ্ক। কোন যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকেই বলা হয় গলনাঙ্ক। যখন কঠিন নির্দিষ্ট তাপমাত্রা, কি বলছে নির্দিষ্ট, দেখো নির্দিষ্ট তাপমাত্রা, কি বলছে কঠিন থেকে কিসে হচ্ছে তরলে পরিণত হচ্ছে। কঠিন থেকে যখন তরলে পরিণত হচ্ছে নির্দিষ্ট তখন সেটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। দেখো চাপের প্রভাবে চাপ বাড়লে পদার্থের আয়তন বাড়ে, এটা মনে রাখতে হবে। চাপ বাড়লে পদার্থের আয়তন বাড়ে, তবে গলনাঙ্ক বেড়ে যায়। যেমন লিকুইড অবস্থা আমি ঢাকলাম, চাপ দিলাম, তাকে কি বলে ঘনত্ব বেড়ে গেল, গলনাঙ্ক বেড়ে গেল। চাপ বাড়লে আয়তন কমে, গলনাঙ্ক কমে। যেমন বরফ, তাহলে চাপ বাড়লে আয়তন বাড়ে, এর সাথে গলনাঙ্ক বাড়ে। উদাহরণ হলো বরফ, কি বললাম মোম। আবার কি বলছে, আর একটা উল্টোটা হয়, চাপ বাড়ালে বাড়ালে কি হয়, আয়তন কমে। আয়তন কমলে গলনাঙ্ক কমবে, গলনাঙ্ক নাঙ্ক কমবে, তাই না? এটার উদাহরণ হচ্ছে কি বরফ। আশা করি বোঝা গেল, বোঝালাম। দেখো এবার হচ্ছে অপদ্রব্যের প্রভাব। শুষ্ক পদার্থের মধ্যে অন্য কিছু মেশালে গলনাঙ্ক কমে যায়। আমি শুষ্ক পদার্থের মধ্যে, যেমন বড়রা, এটা এই কোশ্চেনটা প্রচুর বার পড়েছে বিভিন্ন পরীক্ষাতে। বরফের মধ্যে, এটা বরফ টুকরো, এতে আমি নুন যোগ করে দিলাম, সঙ্গে সঙ্গে কি হবে, গলনাঙ্ক কম। শুষ্ক পদার্থ, বরফটা একটা শুষ্ক পদার্থ, তার মধ্যে যদি অন্য কিছু মেশানো হয় সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, গলনাঙ্ক কমে যায়। এই দেখো পড়েছে, ডব্লিউবিপি-তেই পড়েছে 2019-এ। বরফের সাথে এটা ডব্লিউবিসিএসও পড়েছে, আমি দেখেছি। সাথে নুন মেশালে গলনাঙ্ক কি পরিবর্তন হয়, কমে যায়, দেখেছো? তারপরে বলছে বলছে হুইচ মেটাল হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট। কোন মেটালের সব থেকে মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক সব থেকে বেশি, মেল্টিং পয়েন্ট কোনটা বেশি, টাংস্টেন। কার বেশি, গলনাঙ্ক কার বেশি, টাংস্টেন, গলনাঙ্ক বেশি। আরআরবি এনটিপিসি তে পড়েছে। দেখো চাপের প্রভাবে বরফে গলনাঙ্ক কমে যায়, নীতিকে কোথায় দেখা যায়? এই নীতিটা যে চাপ প্রভাবের ফলে বরফের গলনাঙ্ক কমে যায়, এটা বললাম চাপ করলে গলনাঙ্ক কমে যায়, এইটা কোথায় আমি দেখলাম, কোন দিয়েতে বলতে, এটা হচ্ছে পুনশ্রী ভবনে দেখতে পাই, ডব্লিউবিসি 2015-এ পড়েছি। দেখছো যেটুকু আমি পড়াচ্ছি সেইটুকুর উপরে কিন্তু আমি কোশ্চেন আলোচনা করে যাচ্ছি, যে এইখান থেকে কি কি কোশ্চেন, যতটুকু পড়াচ্ছি ততটুকু থেকে কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় যে পড়েছে সেগুলোকে আমি টোটালি আলোচনা করে যাচ্ছি, যাতে সঙ্গে সঙ্গে কোশ্চেন সম্পর্কে তোমরা ওয়াকিবহাল হতে পারো। সেই জন্যেই কেমন কোশ্চেনের প্যাটার্ন আসতে পারে সেই জন্যই। এবার দেখো তারপরে আসছি কি কি পরীক্ষায় আসে, এই কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট দেখো সেটা বলে দিচ্ছি। ডব্লিউবিপি, কেপি এবং রেলওয়ে গলনাঙ্কের ও চাপের অপদ্রব্যের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। টাংস্টেন ও পারদের গলনাঙ্ক সব প্রায় কোশ্চেন আসে, কেপিতে, ডব্লিউবিপি তে, রেলেতে এই কোশ্চেন গুলো আসে। আর ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি তে চাপের
প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তনের গাণিতিক বা বাস্তব উদাহরণ ভিত্তিক প্রশ্ন। এবার মনে রাখা সহজ টিপ দিচ্ছি, দেখ। কাঁচ অকেলাসিত এবং অতি শীতলাকৃতির তরল, বারবার পরীক্ষাতে আসছে এটা। লবণ অবলিক হিরে কেলাসিত, কারণ কি এদের একটা জ্যামিতিক শেপ আছে, সেই জন্য এটা কেলাসিত। চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে। আর কি, শুষ্ক লোহার চেয়ে ইস্পাতের ধর্ম আলাদা, কারণ তাদের অপদ্রব্য মেশানো হয়। শুষ্ক লোহার চেয়ে ইস্পাতের ধর্ম আলাদা হয়, কারণ কি, ইস্পাত, শুষ্ক লোহার থেকে ইস্পাতে তো অন্য কিছু মেশানো হয় সেজন্য হচ্ছে এটার ধর্মটা অপদ্রব্য মেশানো হয়। আলাদা হওয়ার কারণ অপদ্রব্য মেশানো হয় বলে। এবার আসছি, এতদিন কঠিনের এত কোশ্চেন আলোচনা করলাম, কঠিন পদার্থ থেকে আমি এত কিছু জিনিস আলোচনা করলাম। এবার আসছি তরল, তাহলে কঠিন থেকে কি কি আলোচনা করলাম? কঠিন থেকে আলোচনা, কঠিন পদার্থ কাকে বলে, কঠিন পদার্থের দুটো ভাগ আলোচনা করলাম, তারপরে গলনাঙ্ক কাকে বলে, এগুলো সব আলোচনা করলাম। এরপর আসছি পদার্থ এবং এর অবস্থা বা তরল অবস্থা, লিকুইড, এটা আবার আলোচনার বিষয়। লিকুইড কাকে বলে? নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। তুই যে পাত্রে রাখবি, আমি যদি এই পাত্র রাখি তবে সেই আকার হবে, কিন্তু নির্দিষ্ট একটি তরলের একটাই বৈশিষ্ট্য, তরলের বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর হচ্ছে আকার আছে, আয়তন আছে, আকার নেই। এইটা হলো বৈশিষ্ট্য তরল পদার্থ। তুই যে পাত্রে রাখবি সেই পাত্রে সেটা থাকবে। উদাহরণ, 1 লিটার জলের বোতলে রাখলে বোতলের মতো দেখতে লাগে, আবার বালতিতে রাখলে বালতির মতো লাগে, কিন্তু জলের পরিমাণ 1 লিটারই থাকে। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবার আসছি, দেখ। অসংকোচনশীলতা, গ্যাসীয় পদার্থের মতো তরলকে চাপ দিলে খুব বেশি ছোট করা যায় না। তরলকে চাপ দিয়ে কোনোভাবেই ছোট করে আয়তন কমানো যায় না। আর এবার আসছে কি, প্রবাহমানতা, তরল উচ্চ স্থান থেকে নিচু স্থানের দিকে প্রভাবিত হয়, তাই না? এটা একেবারে প্রবাহী বলা হয়। উঁচু জায়গা থেকে বলে, উঁচু জায়গা থেকে উঁচু জায়গা থেকে তরল যদি আমি উঁচু জায়গা থেকে ছেড়ে দিই, তলার দিকেই প্রভাবিত হবে। আণবিক আকর্ষণ বল কঠিনের তুলনায় কম, গ্যাসের তুলনায় অনেক বেশি। আকর্ষণ বলটা কিন্তু অনেক বেশি, কঠিনের থেকে কি তুলনায় কম, আর গ্যাসীয় থেকে বেশি, গ্যাসীয় থেকে কি বেশি আকর্ষণ বল। কি আকর্ষণ বল? দেখো, এবার পরীক্ষায় আসে যেগুলো, দেখো সেগুলো কি। রেলে পরীক্ষা তরলের মৌলিক বৈশিষ্ট্য থেকে ছোট প্রশ্ন আসছে, রেল এবং ডব্লিউবিপিতে। তরল পদার্থের নিচে কোন বৈশিষ্ট্য সঠিক? নির্দিষ্ট আকার নেই, আয়তন আছে, এটাই ঠিক। আয়তন আছে, তরলের কি আছে? তরলের কি আছে? তরলের এই যে বললাম, বোঝালাম, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। আকার নেই, আয়তন আছে তরলে, এটা দেখ। আর কিন্তু করেছি। এবার দেখ, তরল এবং গ্যাসকে একত্রিত করে কি বলা হয়? তরল এবং গ্যাস একত্রে কি বলা হয়? গ্যাসকে একত্রিত বলে প্রবাহী, উঁচু থেকে নিচেতে যায়। এবার দেখ, শান্ততা, সেটা কি? তরলের মধ্যস্থ বিভিন্ন স্তরের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে এবং যার তরলের প্রবাহে বাধা দেয় তাকে অর্থাৎ তরলটি কতটা ঘনত্ব বা আঠালো, এটাই হলো সান্দ্রতা। অর্থাৎ ঘর্ষণ বল কাজ করে, অর্থাৎ তরলের ভেতরে কি কাজ করে? তরলের ভেতরে কি কাজ করে? ঘর্ষণ বল কাজ করে। তার ফলে কি হয়? তাহলে প্রবাহ বাধা পায়,
প্রবাহ বাধা পায়। ঠিক আছে, বাধা পায়। তখন সেটাকে কি বলে? বাধা দেয়। তখন সেটাকে বলা হয় কি বলা হয়? সান্দ্রতা। যেমন জলের চেয়ে মধুর সান্দ্রতা তাতে আঠালো ভাবটা বেশি না? জলে কি যতটা তরল, মধু কি ততটা তরল, অনেক আঠালো ভাব। এই আঠালো ভাবটাই হলো সান্দ্রতা। তাপ বাড়লে তরলের সান্দ্রতা কমে। তাপ বাড়লে তরলের সান্দ্রতা কমে। শীতে নারকোল তেল জমে গেলেও গরম করলে পাতলা হয়ে যায়। তাপ বাড়লে কি হয়ে যাচ্ছে? ধর, নারকোল তেল শীতে জমে গেছে, তাই বোতলে একটা নারকোল তেল আছে, এটা জমে গেছে যখন একে হিট করা হচ্ছে, বিভিন্ন ইয়ে দিয়ে যখন একে হিট করা হচ্ছে, তখন কিন্তু এটা তরলে বলছে। তাহলে কঠিন থেকে কিসে চলে গেল? কঠিন থেকে তরলে চলে গেল। তাহলে বললাম তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা কমে, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাপমাত্রার সঙ্গে সান্দ্রতার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কোশ্চেনটাই আছে, তাপ বাড়লে তরলের সান্দ্রতা কি হয়? তখন বলা হয় কমে। যেমন নারকেল তেলে জমে গেলে গরম করলে পাতলা হয়ে যাবে। যেমন হচ্ছে তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা কি পায়? হ্রাস পায়। এসএসসি সিজিএল এটা পড়েছে। রান্নার তেলে সান্দ্রতা জলের চেয়ে বেশি। রান্নার তেলের সান্দ্রতা জলের চেয়ে বেশি, কারণ কি? এর ঘনত্ব বেশি। রান্নার তেলের ঘনত্ব তো বেশি। ঘনত্ব কি? ঘনত্ব বেশি। সে জলের ঘনত্ব অতটা নয়, সেই জন্য। এবার আসছি পৃষ্ঠতাপ। পৃষ্ঠতাপ তরল পদার্থ সবসময় তার উপরিভাগ ক্ষেত্রফল সবচেয়ে কম রাখার চেষ্টা করে। এই ধর্মের জন্য তরলের উপরিভাগে একটি টান টান করা পর্দার মতো আচরণ করে। অর্থাৎ তরল পদার্থ সবসময় কি করে? তার উপরের ক্ষেত্রফলটাকে সব থেকে কম রাখার চেষ্টা। উপরের ক্ষেত্রফলটাকে এই তরল পদার্থ ধরে একটা পাত্রে রয়েছে, এই তরল পদার্থের উপরের ক্ষেত্রফলটাকে কি করে? কম রাখার চেষ্টা করে। একটা টান টান করার কি বলে পর্দার মতো আচরণ। বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। এই বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? কোশ্চেন করে। পৃষ্ঠটানের জন্য। এটা পড়েছে, অনেকবার পড়েছে। জলের উপর মশা বা পোকা হেঁটে বেড়ায় পৃষ্ঠটানের জন্য। দাড়ি কামানোর ব্রাশ জলে ডোবালে চুলগুলো ছড়িয়ে থাকে, কিন্তু জলের থেকে তুলে নিলে একে অপরের সাথে লেগে যায়। এটা পৃষ্ঠটানের জন্য। ব্রাশ দাড়ি কামানোর সময় দেখবি ব্রাশটাকে যখন জলে ডোবানো হয় তখন চারদিকে ছেঁচে যায়, আবার যখন তুলে নিচ্ছে একশো হয়ে যায়। ডিটারজেন্ট মেশানো জলে পৃষ্ঠটান কম পায়, তার কাপড় দ্রুত পরিষ্কার হয়। ডিটারজেন্ট মেশানো জলে পৃষ্ঠটান কম, এটা পড়ে। কেপি ডব্লিউবিপি রেলের পরীক্ষায় বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কারণ কি? পৃষ্ঠটান, মনে রাখতে হবে। মশা জলের মধ্যে দিয়ে হাঁটে কেন? পৃষ্ঠটানের জন্য। দাড়ি কামানো ব্রাশ জলে ডোবার পর তুললে আবার একসাথে চুপসে যায় কেন? পৃষ্ঠটান। ডিটারজেন্টের জল মেশালে পৃষ্ঠটান কমে না বাড়ে? তখন পৃষ্ঠটান কমে। এই কোশ্চেন গুলো আসে। এবার দেখ, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? তরলের পৃষ্ঠটানের জন্য। দেখেছিস? জলে সাবান মেশালে পৃষ্ঠটানে কি হয়? কমে যায়। পৃষ্ঠটান কমে যাবে, এই মাত্র বললাম। এবার হচ্ছে কৌশিকন। নেক্সট পয়েন্ট আসছে কৌশিকন। খুব সূক্ষ্ম ছিদ্রযুক্ত নলের মধ্য দিয়ে তরল স্বতঃস্ফূর্ত ভাবে উপরে ওঠে এবং নিচে নেমে যাওয়ার ঘটনাকে একটা সূক্ষ্ম ছিদ্র দিয়ে, সূক্ষ্ম নলের ভেতর দিয়ে জল উপরের দিকে ওঠে, আবার নেমেও আসে। এই ঘটনাটাকে বলে কৌশিকতা। লণ্ঠনে সলতে দিলে কেরোসিন তেল উপরে ওঠে, তাই না? একটা সলতে তার এটা ধর একটা লণ্ঠন, এখানটায় সলতে, এটা কিন্তু যখন আমি এখানটা দিয়ে এখানে তলায় মিশিয়ে দিলি, আস্তে 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 কি করলে একটু উপর দিকে তেলটা চুষে চুষে উপরে চলে যাবে। এটা কৌশিকতার জন্য। তাহলে ওপর দিকে নলের মতো নালিকা জালিকা গুলো ভেতরে থাকে, যে ধর সুতোর মধ্যে যে নলের মতো জালিকা গুলো ছিল, সেগুলো কি করে শোষণ করে আস্তে আস্তে উপর দিকে তোলে। ব্লটিং পেপার দিয়ে কালি শুষে নেয়।
গাছের মূলরং দিয়ে জল শোষণ করে, এগুলো সব হচ্ছে কৌশিকতার জন্য। এই কোশ্চেন গুলো কিন্তু আসে ইউপিএসসি ডব্লিউবিসিএস এর। এই দেখ, লণ্ঠনের শরীরতে দিয়ে তেল কোন প্রক্রিয়ার উপরে ওঠে, তখন বলতে হবে কৌশিক প্রক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশনের সাহায্যে ঘটে, ইংলিশে বলে ক্যাপিলারি অ্যাকশন। কেপি কনস্টেবলে পড়েছে এটা 2023-এ, এসএসসি সিজিএল এ পড়েছে 2015-এ। গাছের জল সংবেদন কোন ধর্মের কাজ করে, কৌশিক বা ক্যাপিটালি অ্যাকশনের কাজ করে, ইউপিএসসি তে পড়েছে। এবার দেখ, বাষ্পায়ন বা ফুটনাঙ্ক, বাষ্পায়ন কাকে বলে, ফুটনাঙ্ক কাকে বলে, দুটো আগে জানতে হবে। দেখো, এই তরলিরই সব যাচ্ছে, এই তরলিরই এগুলো ভাগ। যে কোনো তাপমাত্রায় তরল উপরিভাগ থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত পথে, তাহলে ধরো যে কোনো একটা তাপমাত্রা, আমি চা করছি চার কেলিতে, এই চা, এটার পাত্র, এই চা ফুটছে, হ্যাঁ, এখানে একটা পদার্থ আছে, এখানে ফোটানো হচ্ছে। আস্তে আস্তে এই উপরিভাগটা থেকে যখন বাষ্প আস্তে আস্তে উপর দিকে বেরিয়ে যাবে, হ্যাঁ, তখন এটাকে বলে বাষ্পায়ন বলবে। যেমন হাতের স্পিড বা ইথার ঠান্ডা লাগে কি করে, আস্তে আস্তে ইথারটা দেওয়ার পর আস্তে আস্তে বাষ্প উপর দিকে উঠতে থাকে, তাহলে হাতে ঠান্ডা লাগে। স্ফুটনাঙ্ক বা কি একটা নির্দিষ্ট তাপমাত্রায় তরল সমস্ত অংশ থেকে দ্রুত বাষ্প পড়ে। একটা নির্দিষ্ট ধর 100 ডিগ্রি টেম্পারেচারে আমি ফোটাচ্ছি, যখন এই পাত্রটাতে তরল আছে, সেটা গোটাটা যখন বাষ্পে হোল সমস্তটা যখন বাষ্পে পরিণত হয়ে যাবে, তখন বলা হবে স্ফুটন, স্ফুটন বলা হবে। আর যখন উপরিভাগ থেকে বাষ্প উপরে চলে যাবে, সেটা হলো বাষ্পায়ন। আর সমস্তটা যখন বাষ্পে পরিণত হয়ে যাবে, তখন সেটাকে বলে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, সেটাকে বলে ফুটনাঙ্ক বা ফুটন বলা হয়। চাপ বাড়লে ফুটনাঙ্ক বাড়ে, এটা তো প্রেসার কুকারের নীতি, রান্না তাড়াতাড়ি হয়। প্রেসার কুকারে রান্না কেন তাড়াতাড়ি হয়, তখন বলছে চাপ বাড়ালে ফুটনাঙ্ক বেড়ে যায়, এই কোশ্চেনটাই হবে। আবার চাপ কমলে ফুটনাঙ্ক কমে, যেমন পাহাড়ে চূড়ায় জল 100 ডিগ্রির নিচে ফুটতে শুরু করে দেয়, এমনি পাহাড়ের চূড়ায় যদি যাস, এই চূড়াতে যদি উঠে যদি প্রেসার কুকার নিয়ে যাস, সেখানে 100 ডিগ্রি নিচের তাপমাত্রাতেই কিন্তু সিটি মারতে ধরে যাচ্ছে, কিন্তু যদি সমতলে আসে তখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড না হলে সিটি মারবে। চাপ কমলে ফুটনাঙ্ক কমে, চাপ বাড়লে ফুটনাঙ্ক বাড়ে, এটা মনে মাথায় চুকিয়ে নিতে হবে। এখান থেকে কি কি কোশ্চেন আসে, ডব্লিউবিসিএস এ প্রেসার কুকার, পাহাড়ে রান্না, এগুলো আসে, ব্যাংকে আসে। প্রেসার কুকারে রান্না দ্রুত হয় কেন, উচ্চ চাপ উচ্চ ফুটনাঙ্ক বেড়ে যায়, রেলে পড়েছে, ডব্লিউবিসিএস ও পড়েছে। দেখো, মাটির কলসির জল কেন ঠান্ডা হয়, বাষ্পায়নের জন্য হয়, হোল সমস্ত বস্তুটা বাষ্পে পরিণত হয়ে যায়, এসএসসি এমটিএস এ পড়েছি। এবার কোথায় কোন জায়গাটা ইম্পর্টেন্ট, এটা অ্যানালিসিস করে আমি একটু বের করেছি, এই যতটা পড়ালাম সেখান থেকে কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। যেমন পৃষ্ঠটান, পৃষ্ঠটান থেকে কোশ্চেন আসে। দেখো, ডব্লিউবি, কেপি এবং রেল এসএসসি অত্যন্ত উচ্চ, মানে সব থেকে বেশি পৃষ্ঠটান থেকে কোশ্চেন। সান্দ্রতা, ডব্লিউবিসিএস, ইউপিএসসি, এসএসসি, সিজিএল, এটা উচ্চ বেশি। কৌশিকতা, ডব্লিউবিসিএস, রেল, ডব্লিউবিপি তে মাঝারি ধরনের কোশ্চেন আসছে। আচ্ছা, ফুটনাঙ্ক, চাপ, অল কোশ্চেন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। আর যারা ডব্লিউবিপি, কেপি দেবে তাদের এটা খুব আর যারা ইউপিএসসি, ডব্লিউবিসিএস দেবে তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। ব্যাংক, রেল, গ্রুপ ডিতে মাঝারি ধরনের কোশ্চেন, সাধারণ বৈশিষ্ট্য যেগুলো আছে, দেখতে পাচ্ছ অ্যানালিসিস করে কি সুন্দর, মানে পড়ার সুবিধার জন্য এটা করে দিচ্ছি। কোথা থেকে কোন কোশ্চেন বেশি আসে, প্রিভিয়াস কোশ্চেন যদি অ্যানালিসিস করা যায়, সেখানে বোঝা যায় যে ডব্লিউবিপি থেকে কি আসে, কেপি তে কি আসে, রেলে কি আসে, এসএসসি তে কি আসে, আবার ডব্লিউবিসিএস, ইউপিএসসি, এসএসসি তে কি আসে, এগুলো অ্যানালিসিস করলেই বোঝা যায়। এবং সেই অনুযায়ী যদি তুমি পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার টার্গেট সাকসেসফুল হবে। এবার আসছে গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা হচ্ছে গ্যাসের ব্যাপন, এর ভাগ আছে। কোনো বাহ্যিক চাপ ছাড়া দুই বা ততোধিক গ্যাস যখন তাদের ঘনত্বের পার্থক্যের কারণে স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সাথে মিশে যায়, তাকে বলা হয়। তাহলে একটা কোনো চাপ ছাড়াই যখন একে অপরের সাথে যখন মিশে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ব্যাপন। এটি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব থেকে, তাহলে উচ্চ থেকে
নিম্ন দিকে প্রভাবিত হয়। এবার উদাহরণ দিচ্ছি দেখো, আগরবাতি, ঘরের এক কোণে ধূপ জ্বালালে তার সুগন্ধি সারা দিকে ছড়িয়ে যায়। এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে সারা বাড়ি গন্ধে ছড়িয়ে যায়। হ্যাঁ, ইথাইল মারক্যাপটান মেশানো থাকে বলে ছড়িয়ে যায়। ইথাইল মারক্যাপটান থাকে বলে চারদিকে ছড়িয়ে যায় গ্যাস লিক করলে, এলপিজি গ্যাস লিক করলে, এটা না। আর শরীরে এক জায়গায় পারফিউম মাখলে আশেপাশে সব জায়গায় সেই গন্ধ পাওয়া যায়। এর উদাহরণ এগুলো, খুব সুন্দর উদাহরণ দিয়েছে। অর্থাৎ যখন একটা যখন আমি ধর কোন একটা ধূপ জ্বালাচ্ছি, ধূপটা কি হয়, আস্তে আস্তে উচ্চ থেকে নিম্ন সব দিকে উঁচুতে ওঠে, আস্তে আস্তে গোটা দিকে স্প্রেড হয়ে যায়। কারো তিনতলা ঠাকুর ঘর, আমারই আছে, তিনতলাতে আমি ঠাকুরের ধূপ দিলাম, আস্তে আস্তে তিনতলাটা ঠাকুর ঘরটাতে প্রথম স্প্রেড হলো, আস্তে আস্তে দোতলা এলো, দোতলা থেকে তিনতলা অব্দি, সেরকম ধূপ বলে, সেরকম গন্ধযুক্ত ধূপ বলে। এবার দেখ পরীক্ষা আছে, গাহামের ব্যাপন গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা ধরো গ্যাসের ব্যাপন, তার হারটা হচ্ছে কি তার ঘনত্ব ধর, তার ঘনত্ব, এটা হচ্ছে ঘনত্ব, তার বর্গমূল, রুট ওভার, বর্গমূল মানে রুট, তার ব্যস্তানুপাতিক মানে কি 1/। যে গ্যাস যত হালকা তার ব্যাপন তত দ্রুত হবে, এটা মনে রাখতে হবে, যে গ্যাস যত হালকা তার ব্যাপন তত। যেমন হাইড্রোজেন, তার হালকা, এর ব্যাপন সব থেকে বেশি। এবং কোশ্চেন করে কোন গ্যাসের ব্যাপন সব থেকে বেশি, তখন বলতে হবে হাইড্রোজেন গ্যাসের। এখান থেকে দেখো কি প্রিভিয়াস কোশ্চেন আসছে, দেখো নীল আকাশ সুগন্ধি ছড়িয়ে পড়া কোন প্রক্রিয়ার উদাহরণ। নীল আকাশ হচ্ছে আলোর বিচ্ছুরণের জন্য। আমি একটু ডিটেলিং বুঝিয়েছি এটা যাতে মনে থাকে বলে। সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তার বায়ুর অণু সূক্ষ্ম ধূলিকণার উপর চারদিকে রিফ্লেক্স হয়ে যায়, বিচ্ছুরণ হয়ে যায়। আলো যখন যখন পৃথিবী থেকে আলো যখন বায়ুমণ্ডলে পৌঁছে, তাতে তো প্রচুর ধূলি, আবার ঠিক হয়ে যাবে, আবার ঠিক, এটা তোর হচ্ছে ওই কি বলে ওয়েভের জন্য ঘটনাটা ঘটছে, আবার ঠিক হয়ে যাবে, দেখ একটু বাদে ঠিক হয়ে যাবে, না হলে বলবে আমি দেখছি আবার। তার বায়ুমণ্ডলে সূর্য আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে পড়ছে, বায়ুমণ্ডলে পড়ার সঙ্গে সঙ্গে বায়ুতে যে ধূলিকণা থাকে বা অণু ধূলিকণা থাকে তাতে রিফ্লেক্স হয়, তার চারদিকে পড়ে, তার ফলে সেগুলো রিফ্লেক্স হয় চারদিকে ছড়িয়ে পড়ে। সেজন্য আকাশের এটা কি আলোর বিচ্ছুরণের জন্য ঘটে। আর যখন সুগন্ধি ছড়ায় তখন কি করে, ব্যাপনের জন্য ঘটে। আকাশ নীল দেখা, এই কোশ্চেনটা বহুবার বহু পরীক্ষাতে এসেছে, শুধু ডব্লিউবিসিএস কেন, অল পরীক্ষাতে এসেছে কোশ্চেনটা। আর একটা কোশ্চেন এসেছে এই যে সুগন্ধি বাতি, মানে কি, যদি আগরবাতি জ্বালানো হয় তখন কি হয়, কি ছড়ায় কিভাবে, ব্যাপনের সাহায্যে। এবার আসছি কিভাবে ঘটে, কোন পদার্থের অণুগুলি যখন তার বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ে তখন তাকে ব্যাপন বলে। তাহলে এটার নিয়ম হচ্ছে কি, ঘনত্ব বেশি থেকে কি করে, ব্যাপনের নিয়মটা কি, বেশি ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে কি করছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে যাচ্ছে, কম দিকে যাচ্ছে, এইভাবে সেই জন্য চারদিকে ছড়ায়। এবার হচ্ছে দেখো আলোর খেলা হলো সেই ধরনের একটা বিচ্ছুরণ, গন্ধ তরল মিশে যাওয়াকে বলা হয় ব্যাপন। হালকা গ্যাসের ব্যাপনের হার বেশি না কম, হালকা ব্যাপনের হার সব থেকে বেশি, হাইড্রোজেন যেমন H2, এই মাত্র বললাম। এবার হচ্ছে এর পেছনে বৈজ্ঞানিক কারণ হলো গাহামের ব্যাপন সূত্র নিচে করা, এটা একটু জাস্ট মনে রাখ, এটাকে অত কিছু করার দরকার নাই, দুখানা আছে। আর হচ্ছে রেট, আর কে ইংরেজিতে বলা হয় রেট, বাই 1/√ওভার ব্যস্তানুপাতিক বলেছি, ডি, ডি হচ্ছে ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব, আমি এই মাত্র বোঝালাম, এটা হচ্ছে ঘনত্ব ব্যস্তানুপাতিক।
ঘনত্বের ব্যস্তানুপাত, রেট হচ্ছে ঘনত্বের ব্যস্তানুপাত ব্যাপনের ক্ষেত্রে। এবার আসছে দেখো কেন এই বললাম কেন গ্যাস হালকা, কেন হালকা গ্যাসের হার বেশি। আর ইকো হচ্ছে ওই কিছু ডিস্টার্ব হলে তখনই হয় ওটা। গ্যাসের অণু যত হালকা হয় তার গতিবেগ তত বেশি হয়। গ্যাসের অণু যত হালকা হবে তার গতিবেগ তত বেশি হবে, এটা মনে রাখতে হবে। এই জায়গাটা একটুখানি ঢুকিয়ে নিতে হবে। যত গ্যাসের অণু তার মানে হাইড্রোজেনের গতিবেগ অনেক বেশি, কারণ হাইড্রোজেনের অণুগুলো হালকা, তার গতিবেগ সহজ। হালকা গ্যাস আণবিক ভর কম হয়, হালকা গ্যাসের আণবিক ভর কম হয়, এটা একটা পয়েন্ট। তাহলে দুটো পয়েন্ট পেলাম, একটা গতি বেশি হয়, এটা একটা পয়েন্ট পেলাম, একটা হচ্ছে আণবিক ভর কম হয় হওয়ায় তার ভারী গ্যাসের তুলনায় অনেক দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। দুটো কারণে হয়, একটা গতিবেগ বেশি হয়, আর একটা হচ্ছে আণবিক ভর কম হয়, সেজন্য খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তাহলে কেন ছড়ায়, এরকম যদি কোশ্চেন দেয় যে ব্যাপন প্রক্রিয়া দ্বারা হয় এটা আমি জানি, কিন্তু কেন হয়, একটা হচ্ছে গতিবেগ বেশির জন্য হয়, আর একটা হচ্ছে আণবিক ভর কম। এই দুটো কারণের জন্য গ্যাসের গ্যাস হালকা গ্যাস তাড়াতাড়ি ছড়ায়। হাইড্রোজেন অক্সিজেন, গ্যাসের মধ্যে হাইড্রোজেন অনেক হালকা, হাইড্রোজেনের ব্যাপন হার অক্সিজেন থেকে অনেক বেশি, ব্যাপন হার কি অনেক বেশি। এবার দেখো কি কি পরীক্ষা আছে, সিজিএল এসেছে দেখো, গ্যাসের আণবিক ভর বাড়লে ব্যাপন হার কমে, গ্যাসের আণবিক হার করলে ব্যাপন হার বাড়ে। এটা মুখস্থ রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এই পার্ট, এই জায়গায়। এবার জলের মতো, তাপমাত্রা বাড়লে গ্যাসের গতি শক্তি বাড়ে, ফলে ব্যাপন হারও বাড়ে। গতিশক্তি বাড়লেই তো ব্যাপন বাড়বে, এটা তো থিওরি। তাহলে তাপমাত্রা বাড়লে, তাপ বাড়লে কি হবে, গতি বাড়বে, গতি বাড়লে কি হবে, ব্যাপনও বাড়বে। তাই তো, এটাই হয়ে গেল আমার পয়েন্ট। হালকা জিনিস যেমন দ্রুত দৌড়াতে পারে, হালকা গ্যাস তেমনি দ্রুত বাতাসে ছড়াতে পারে। হয়ে গেল। এবার আসছি দেখো গ্যাসীয় নিঃসরণ, গ্যাসেরই ভাগ পাচ্ছি, গ্যাসের সব। উচ্চ চাপযুক্ত কোন স্থান থেকে যখন কোনো ক্ষুদ্র ছিদ্র দিয়ে গ্যাস সজোরে বেরিয়ে আসে তখন তাকে নিঃসরণ বলে, তাই না? সে গ্যাস লিক করলে, কোনো জায়গায় গ্যাসের পাইপ ফেটে গেলে সে ফিটকিরি কেটে গ্যাস বেরোয়, কারণ জলও তাই, কোনো জায়গায় পাইপ লিক করলে ফোয়ারার মতো জল বেরোয়, এটা কি বলা হয়, নিঃসরণ। ব্যাপন হলো স্বতঃস্ফূর্ত মিশ্রণ, তা আর নিঃসরণ হলো চাপের প্রভাবে ছোট ছোট ছিদ্র দিয়ে নির্গত হয়, ছোট ছিদ্র ছাড়া কিন্তু নিঃসরণ হবে না। বেলুন ফেটে যাওয়া, একটি ফোলানো বেলুন পিন ফোটালে গ্যাস সজোরে বেরিয়ে যায়, এটা তো একটা উদাহরণ। গাড়ির টাওয়ার পাংচার হলে তো আর দেখা সব থেকে ভালো, শস করে আওয়াজ হয়ে বেরোতে থাকবে। বডি স্প্রে, তাই না, এটা একটা উদাহরণ। ব্যাপনের কোনো ছিদ্রের প্রয়োজন আর নিঃসরণের ছিদ্রের প্রয়োজন, এখানেই পার্থক্য। এই নিঃসরণে কিন্তু ছিদ্র দরকার, এর ছিদ্রের কোনো প্রয়োজন। এবার দেখ কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন পিপিএস, ছিদ্রযুক্ত পাত্র থেকে গ্যাস বেরিয়ে আসাকে কি বলা হয়, নিঃসরণ বলা হয়। নিঃসরণ কারা কি বলে, এই মাত্র বললাম, আর বলছি না। একটা ছোট্ট ছিদ্র না থাকলে কখনোই নিঃসরণ করবে না। সাইকেলের টাওয়ার, বেলুন, হ্যাঁ, বাসের টাওয়ার, বাস, এগুলো। ব্যাপনের সাথে নিঃসরণের পার্থক্য কি, ব্যাপন আমি একটু আগেই বোঝালাম, ব্যাপনে কিন্তু ছিদ্রের প্রয়োজন হয়, নিঃসরণের কিন্তু একটা ছিদ্রের সূক্ষ্ম ছিদ্রের প্রয়োজন, এখানেই পার্থক্য। এবার গাহমের ব্যাপন সূত্রে এই একই জিনিস, এই যেটা বললাম সেটাই। এখানে হচ্ছে আর হলো নিঃসরণ, আরটা হচ্ছে নিঃসরণ, নিঃসরণ, আর ডি হচ্ছে গ্যাসের ঘনত্ব, হচ্ছে এটা হচ্ছে গ্যাসের ঘনত্ব, রুটোভাগ, ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে হচ্ছে গ্যাসের ঘনত্ব। এবার হচ্ছে দেখ কোশ্চেন ইউপিএসসি তে এসছে, বলছে ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য তো এই মাত্র পড়ালাম, আশা করি আর বোঝাতে হবে না। এবার দেখো ব্যাপন, চাপের ভূমিকা,
বাহ্যিক চাপের প্রয়োজন হয় না, এটি অণু ঘনত্বের মধ্যে পার্থক্য করে। এর বাহ্যিক চাপের কোনো মানে এরা নিজেরাই মিশিয়ে যায়। মিশ্রণের ক্ষেত্রে কি হয়, পাত্রের ভেতরে কি থাকে, এখানে চাপের পার্থক্য থাকে, যখন ফুটো করছি তখন চাপ বেশি হচ্ছে, সজোরে বেরিয়ে যাচ্ছে। এই যে ছিদ্রের প্রয়োজন যেটা বললাম। এবং উদাহরণ কি, ঘরের এক কোণে পারফিউম স্প্রে করা হলো, তার চারদিকে ছড়িয়ে গেল। আর সাইকেলের টাওয়ার, বেলুন, এগুলো হচ্ছে উদাহরণ। এবার দেখ পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি, দেখ ব্যাপনে হচ্ছে ঘনত্বের পার্থক্য, চাপের পার্থক্য দুটোর মধ্যে। ছিদ্রের প্রয়োজন নেই, ছিদ্রের প্রয়োজন আছে। কঠিন তরল গ্যাসীয় মাধ্যমে হয়, উচ্চ চাপে গ্যাসীয় পাত্রে ঘটে। আচ্ছা, বেগ নিঃসরণের তুলনায় ধীরে, আর ব্যাপনের তুলনায় গতি দ্রুত। এটা হচ্ছে নিঃসরণের তুলনায় ধীরে চলে, নিঃসরণ তাহলে এটা আস্তে চলে, এটা গতি আস্তে, আর এটা দ্রুত। নিঃসরণ হলো চাপের মুখে ব্যাপন, নিঃসরণ হলো চাপের মুখে ব্যাপন, এটা মনে রাখতে হবে। এবার গ্যাসের ঘনত্ব, ঘনত্ব কি বলা হয়, ডেনসিটি। ঘনত্ব, ডেনসিটি ফর্মুলা কি, ঘনত্ব সমান মাস, তার ভর, বাই আয়তন। ভলিউম মানে হচ্ছে আয়তন, এটা মনে রাখ। গরম বাতাসের বেলুন, গরম বাতাস ঠান্ডা বাতাসের চেয়ে হালকা, ঘনত্ব কম, তাই হট এয়ারে বেলুন আকাশে ওড়ে। এয়ার যদি হট হয় সেই জন্যই আকাশে, কেন হট বেলুন কেন আকাশে ওড়ে, হট এয়ারের জন্যই আকাশে ওড়ে। আর দেখো, কার্বন ডাই অক্সাইড বাতাসের চেয়ে ভারী, ঘনত্ব বেশি, তাই এটি আগুন নেভানোর জন্য আগুনের চারপাশে একটি আস্তরণ তৈরি করে থাকে। তাহলে অক্সিজেনকে আটকে দেয়। তাহলে যখন আগুন লেগে যায় তখন কার্বন ডাই অক্সাইড সিলিন্ডার ব্যবহার করা হয় কেন, এর চারপাশে একটা বলয় সৃষ্টি করে দেয়, আস্তরণ তৈরি করে, যাতে স্প্রেড হতে না পারে। উচ্চতা বাড়লে, উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে, তার ঘনত্ব কমে, এটা মনে রাখতে হবে। এবার বিভৎস ইম্পর্টেন্ট একটা বস্তু, চাপ বাড়লে গ্যাসের কণাগুলি কাছাকাছি আসে, ঘনত্ব বাড়ে। দেখো বাষ্প ঘনত্ব কি বলছে, আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এটা মনে রাখতে হবে। এবার কি কি কোশ্চেন এসেছে দেখো WBSI তে, উষ্ণতা বাড়লে গ্যাসের ঘনত্বের কি পরিবর্তন হয়, হ্রাস ঘটে বা কমে যায়। আণবিক গুরুত্ব ও বাষ্প ঘনত্বের সম্পর্ক এসএসসি সিজিএল এর কত, তাহলে আণবিক গুরুত্ব সমান 2 বাষ্প ঘনত্ব, আণবিক গুরুত্ব সমান 2 বাষ্প। দেখছো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রতিটা বিভিন্ন পরীক্ষাতে আসছে। এবার কোন কোশ্চেন কোথায় এসেছে গ্যাস থেকে দেখো, ডব্লিউবিসিএস ইউপিএসসি তে ব্যাপনের গাণিতিক সূত্র, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্য এবং এদের ব্যবহারিক প্রয়োগ, এগুলো আসছে। রেল এসএসসি তে আসছে দেখো ব্যাপন, নিঃসরণের বাস্তব উদাহরণ, ঘনত্বের সাথে উষ্ণতা ও চাপের সম্পর্ক, এগুলো আসছে। এবার দেখো ডব্লিউবিপি, কেপি এবং ব্যাংকে কি আছে, সরাসরি সংজ্ঞা উদাহরণ, যেমন আতর বা রান্নার গ্যাসের গন্ধ কোন প্রক্রিয়ায় ছড়ায়, ব্যাপন প্রক্রিয়ায় ছড়ায়, এই মাত্র বললাম। কোন পরীক্ষায় কেমন কোশ্চেন আসে সেটাও আমি এখানে আলোচনা করে দিচ্ছি। প্রতিদিন পরীক্ষার প্রায় প্রশ্ন আসে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার ব্যাপন সব থেকে বেশি, হাইড্রোজেনের, এই মাত্র বললাম। কারণ কি, এর আণবিক ভর সবচেয়ে কম। এবার হচ্ছে অবস্থার পরিবর্তন, তাহলে আমি কি এলাম, কঠিন পড়লাম, তরল পড়লাম, গ্যাসীয় পড়লাম। এবার হচ্ছে অবস্থার পরিবর্তন, এই জায়গাটা দেখ, তরল তাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে যখন কোনো পদার্থ এক ভৌত অবস্থা থেকে অন্য একটা অবস্থায় রূপান্তরিত হয়, তাকে পরিবর্তন বলে, তাই না? আমি ধর একটা বরফ জল নিলাম বা বরফ নিলাম, তো বলি তাকে তাপ প্রয়োগ করে তাকে তরলে নিয়ে চলে গেল, তাহলে একটা অবস্থা থেকে একটা অবস্থা, তাহলে কঠিন থেকে কোথায় গেল, তরলে গেল, এটা পরিবর্তন হচ্ছে, এটাই হলো পরিবর্তন।
এবার ঊর্ধ্বপাতন, যখন কোনো কঠিনকে তাপ দিয়ে প্রথমে তরল পরে গ্যাসে পরিণত হয়, এই বাষ্প, এটাকে বলে ঊর্ধ্বপাতন। ধর একটা বরফ টুকরো নিলাম, একে তাপ দিলাম, তাপ দিয়ে গলালাম, গলিয়ে কি করলাম, তরল করলাম, এটাকে তরলে নিয়ে চলো। তরলটাকে আবার যখন তাপ দিয়ে বাষ্পে পরিণত করলাম, কিসে পরিণত, বাষ্পে পরিণত, তখন এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। যেমন কর্পূর, ন্যাপথলিন খোলা জায়গায় রাখলে সরাসরি বাষ্প হয়ে ওঠে। আয়োডিন, অ্যামোনিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত। শুষ্ক বরফ, শুষ্ক বরফকে একটি, এখানে ভুল আছে, এখানটা এইটা হবে না, আর এইটা হবে, এটা হবে CO। এটি সরাসরি গ্যাসে পরিণত হয়। শুষ্ক বরফ সরাসরি কিসে পরিণত হয়, গ্যাসে পরিণত হয়। এটা মনে রাখতে হবে। এগুলি ইয়েতে, এইগুলো পরীক্ষাতে আসছে। যেমন আমি কোশ্চেন দিয়েছি, দেখো নিচের কোনটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার উদাহরণ, কর্পূর, ন্যাপথলিন, আয়োডিন। মধ্যে একটি, হ্যাঁ, যে কোনো একটি থাকে, এগুলো সবই উদ্বায়ু। এবার হচ্ছে দেখো, ড্রাই আইস আসলে কি, শুষ্ক বরফ, কার্বন, কঠিন কার্বন ডাই অক্সাইড। এটা মনে রাখতে হবে, কঠিন কার্বন ডাই অক্সাইড, শুষ্ক বরফ এক নম্বর অপশন থাকলে, যদি থাকে কঠিন, এরম দিল যে কার্বন ডাই অক্সাইড, এরম দিল CO2 দিয়ে দিল, তারপরে দিল কঠিন কার্বন ডাই অক্সাইড, CO2 দিল, তখন এই CO2, কেন একে শুষ্ক বরফ বলা হয়? মাধ্যমিকে তোমরা পড়েছো, আশা করি ভুলে গেছো, আবার একবার বলে দিচ্ছি। সাধারণত কোনো কঠিন পদার্থ তাপ পেলে বা গলে তরল হয়, কিন্তু তাই বায়ুমণ্ডলের চাপে তরল অবস্থা না গিয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়, এই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। যে যেহেতু এটি গলে কোনো তরল তৈরি হয় না এবং জায়গায় ভেজায় না, তাই একে শুষ্ক বরফ বলা হয়। তাহলে এ কি জায়গা ভেজাচ্ছে? এমনি তোর কঠিন পদার্থকে, ধর আমি বরফকে হিট দিচ্ছি, দিয়ে তরল হলো, তরলকে আবার হিট দিয়ে গ্যাসীয় হয়ে যাচ্ছে। কিন্তু শুষ্ক বরফের ক্ষেত্রে কি হচ্ছে, ডাইরেক্ট এখান থেকে কঠিন হিট দিলাম, হয়ে গ্যাসীয় হয়ে যাচ্ছে। এটা কি কোনো তরলে পরিণত হচ্ছে? পরিণত হচ্ছে না বলেই এটা ড্রাই আইস বলা হয়। ডাইরেক্ট মাঝে তরল হচ্ছে না, একবারে গ্যাসীয় হয়ে যাচ্ছে। অত্যাধিক শীতলতা, এর তাপমাত্রা প্রায় -78.5 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এটি সাধারণত বরফের চেয়ে অনেক বেশি ঠান্ডা। রাসায়নিক উপাদান, এটি মূলত এই ড্রাই আইসের ইয়ে হচ্ছে বৈশিষ্ট্যগুলি। এটি মূলত সংকুচিত শীতলাকৃতি কার্বন ডাই অক্সাইড গ্যাস। এবার আসছি দেখ, দৃশ্যমান বাষ্প, ড্রাই আইস যখন বাতাসে রাখা হয় তখন এটি সরাসরি গ্যাসে পরিণত হয়। চারপাশে বাতাসে জলীয় বাষ্পকে ঘনীভূত করে এটি ঘন সাদা কুয়াশা তৈরি করা। এই ড্রাই আইসকে, কঠিন কার্বন ডাই অক্সাইডকে যখন বাতাসে রাখছি, বাতাসে বাতাসে রাখছি, তখন কি চারপাশে একটা কুয়াশার সৃষ্টি করে, সে ডাইরেক্ট তো গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। যেমন কিসে ব্যবহার করা হয়, মাছ, মাংস, আইসক্রিম এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য হিমায়িত করতে এটা ব্যবহার করা হয়। সিনেমা থিয়েটারের স্টেজে কৃত্রিম কুয়াশা দেবে, কেউ নাচছে স্টেজে, কুয়াশা এবার ধোঁয়া তৈরি করে দিচ্ছে, তখন এই ডাই আইস প্রয়োগ করা। মেশিনের অংশ পরিষ্কার করতে ব্যবহার করা হয়। আঁচিল বা নির্দিষ্ট কিছু চর্মরোগের চিকিৎসা এটি ব্যবহার করা হয়। সতর্কতা, ড্রাই আইস খালি হাতে ধরা অত্যন্ত বিপজ্জনক, কারণ এ অত্যন্ত ঠান্ডা। ফার্স্ট বাইট হাতে হাতে হতে পারে, হাত পুড়ে যাওয়ার মতো অনুভব হয়, মানে এত ঠান্ডা হাতে এছাড়াও এটি কি বলে, এটি কি বলে? এটি দেখো, এটি সব সময় খোলা জায়গায় রাখা উচিত, কারণ বদ্ধ ঘরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড জমে গেলে শ্বাসকষ্ট হবে। এ তো অটোমেটিক্যালি বাতাসে, আমি ধর আমার ঘরে রাখলাম, চারদিক জানলা কপাট বন্ধ, বাতাস ঘরের ভেতর যে বাতাস আছে তাতে থেকেই সে গ্যাস তৈরি করে কি হবে, শ্বাস কুয়াশা তৈরি করে দেবে, গ্যাস একটা আচ্ছন্ন মানে কুয়াশার মতো তৈরি করে দেবে, তার ফলে কি হবে, শ্বাসকষ্ট তৈরি হবে।
এটি সতর্কতা। ড্রাই আইস কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তর, এই প্রক্রিয়াকে কি বলে? ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। এটা পড়েছে, সিজিএল এ পড়েছে, দেখছিস? কেউ বাদ যাচ্ছে না। ঘনীভবন, গ্যাসীয় পদার্থ থেকে তাপ বর্জন করে যখন তরল, গ্যাস থেকে যখন তরল, উল্টোটা, গ্যাস থেকে যখন তরলে আসছে সেটাকে বলা হচ্ছে ঘনীভবন। শিশির, ভোরের বেলায় উপর জলবিন্দু পড়ে, না ঘাসের ডগায় শিশির পড়ে। ফ্রিজের থেকে ঠান্ডা জল বোতল বের করলে তার গায়ে দেখি বিন্দু বিন্দু জমা হয়। মেঘ থেকে বৃষ্টির ফোঁটা যখন হয় তখন একটা ঘনীভবন প্রক্রিয়া। এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। দেখ এবার কি কি কোশ্চেন এসেছে, ডব্লিউবিপি কনস্টেবল এসছে। মেঘ থেকে বৃষ্টি হওয়া কোন প্রক্রিয়া? ঘনীভবন। পরীক্ষার মনে রাখার জন্য দেখো, লিন তাপ বর্জন, ঘনীভবনের সময় জলীয় বাষ্প তার বাষ্পায়নের লিন তাপ বর্জন করে তরল হয়। তাহলে কিভাবে তরল হয়? এটা কি বলে দেখ, জলীয় বাষ্প, তাই তো, জলীয় বাষ্প কি হচ্ছে? তরল হচ্ছে, তার মাঝে কি হচ্ছে? লিন তাপ, লিন তাপ কি হচ্ছে? বর্জন করছে, তবে সে তরল হচ্ছে। শিশিরাঙ্ক, যে উষ্ণতায় পৌঁছাতে বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, ঘনীভূত হয়, তাকে বলা হয়, যে উষ্ণতায় বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে ঘনীভূত হয় তাকে শিশিরাঙ্ক। ফ্রিজ থেকে বের করা ঠান্ডা বোতলের গায়ে যে বিন্দু জমে সেটি হলো ঘনীভবন প্রক্রিয়া। এবার কোশ্চেন দেখো, আরআরবি এনটিপিসি, ঘনীভবনের সময় তাপের কি পরিবর্তন হয়? তাপ বর্জন হয়, লিন তাপ তো বর্জন করবে তবেই সে ঘনীভবন হবে, না হলে কি ঘনীভবন হবে? হবে না। তাপকে তাকে বর্জন করতে হবে তবেই সে ঘনীভবন হবে। ঠিক আছে, দেখ, তাপ বর্জন না করলে সে কখনোই হবে না। ঠিক আছে, এবার দেখো, কেন কিভাবে এই তাপের পরিবর্তন ঘটে? লিন তাপ, গ্যাসীয় অণুগুলির মধ্যে প্রচুর পরিমাণে গতিশীল বিভব শক্তি সঞ্চারিত থাকে। যখন বাষ্প থেকে তরল হয় তখন অণুগুলি কাছাকাছি এসে এবং তাদের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পায়। হ্যাঁ, গ্যাসের, যখন গ্যাসের মধ্যে গুলো অণুগুলো থাকে সেগুলো তখন কি হয়? যখন ইয়ে হয় কাছাকাছি তারা চলে আসে বলে কি হয়? তাদের আকর্ষণ বলটা আরো বৃদ্ধি পেয়ে যায়। আকর্ষণ বল বৃদ্ধির ফলে কি হয়? তাপ হিসাবে পরিবেশ ছেড়ে দেয়, তখন তাপ কি করে? ছেড়ে দেয়, তাপ বর্জন করে। যখন আকর্ষণ বল বেড়ে যায়, অণুগুলো যখন কাছাকাছি এসে যায়, এসে গিয়ে আকর্ষণ বল যখন বেড়ে যায় তখন তাপ ছেড়ে দেয়। এগুলো একটু দেখে রাখো, আর আগে অব্দি এই অব্দি ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখো জাস্ট। মনে রাখো, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বাষ্প তরলে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। যে আমি বাতাসে যে ধর রাখছি, যতক্ষণ না সে, যতক্ষণ না তরলে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই টেম্পারেচারটাই থাকবে। পরিবেশের উপর প্রভাব, যেহেতু পদার্থটি তরল বর্জন করে তাই ঘনীভবনের ফলে পারিপার্শ্বিক পরিবেশ কিছুটা উষ্ণ হয়ে ওঠে। উল্টো ঘটে, বাষ্পায়নের সময় যেখানে তাপ শোষণ হয় চারপাশ ঠান্ডা থাকে। বাষ্পায়নের সময় তাপ গ্রহণ বা শোষণ দুটোই করে, ঘনীভবনের সময় তাপ বর্জন করে, এটা দুটো পার্থক্য এখানে। বাষ্পায়নের সময় তাপ গ্রহণও করতে পারে বা শোষণও করতে পারে, কিন্তু ঘনীভবনের ক্ষেত্রে তা না, তাপ বর্জন, লিন তাপ বর্জন না করলে হবে না। যেমন প্রমাণ, চাপে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে 100 ডিগ্রি উষ্ণতায় জলে পরিণত হলে প্রতি গ্রাম 540 ক্যালোরি তাপ বর্জন, এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কত ক্যালোরি তাপ বর্জন করে? 540 ক্যালোরি তাপ বর্জন করে। কোশ্চেন দেখো, এই দেখো, এই যে কোশ্চেন এসে গেছে, সিজিএল ডব্লিউবিসি এসেছে, বললাম না যে 540 ক্যালোরি তাপ কত, বলে কোনটি বেশি ক্ষতিকারক? 100 ডিগ্রি উষ্ণতায় জল, 100 ডিগ্রি উষ্ণতায় জলীয় বাষ্প, এর মধ্যে কোনটা? 100 ডিগ্রি উষ্ণতায় জলীয় বাষ্প, কারণ 540 ক্যালোরি তাপ লিন তাপ থাকে, সেই জন্য ত্বক পুড়ে যায়। এই বাষ্পটাই সব থেকে, 100 বাষ্পটাই সব থেকে ক্ষতিকারক, কারণ কি? 540 ক্যালোরি লিন তাপ থাকে বলে। এবার অবস্থার পরিবর্তনের পর চাপের প্রভাব, যে পদার্থ কঠিন থেকে তরল হয় তার আয়তন কমে, যেমন বরফ, ঢালাই লোহা, অ্যান্টিমনি।
চাপ বাড়লে তাদের গলনাঙ্ক কমে যায়। চাপ বাড়লে কি করে গলনাঙ্কটা কমে যায়। যে পদার্থ কঠিন থেকে তরলে হলে আয়তন বাড়ে, যেমন মোম, তামা, সোনা, চাপ বাড়লে তাদের গলনাঙ্ক বেড়ে যায়। আয়তন বাড়লেই গলনাঙ্ক বাড়বে, আর আয়তন কমলেই গলনাঙ্ক কমবে। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। পুনঃশ্রীভবন বা রেজিলেশন দুটি বরফ টুকরোকে জোড়া লাগে দিলে সন্ধিস্থলে বরফ গলে জল হয়, আবার চাপ ছেড়ে দিলে তা আবার জুড়ে যায়। যখন চাপ দেওয়া হচ্ছে তখন দুটো বরফকে নিয়ে দেখবি চাপ দিলে কি হচ্ছে, পুনঃশ্রীভবনের ফলে হচ্ছে। এটা পড়েছিস তোর আগে মাধ্যমিকে। চাপ দিলে কি হয়, দুটো বরফ কি হয়ে যায়, জল হতে থাকে, আর যেমনি ছেড়ে দিবি সঙ্গে সঙ্গে আবার বরফে পরিণত হবে। এবার হচ্ছে দেখ, চাপ বাড়লে তরলের ফুটনাঙ্ক বাড়ে। চাপ বাড়লে তরল, যেমন প্রেসার কুকারে, পাহাড়ে রান্না যেটা গল্প করলাম আগে করলাম সেটা। এবার দেখ পরীক্ষায় দেখ এই কোশ্চেনটা আসে, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন, চাপ বৃদ্ধির ফলে জলের ফুটনাঙ্ক বেড়ে যায়, এই জন্যই রান্না। কোথায় পড়েছে দেখতে পাচ্ছি, ফুটনাঙ্ক কাকে বলে এর আগেই বুঝতে পেরেছি, আর বলবো ফুটনাঙ্ক বৃদ্ধি। বলছে সাধারণত খোলা পাত্রে জল 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটতে শুরু করে, কিন্তু প্রেসার কুকারের ভেতরে বাষ্প বাইরে বেরোতে পারে না, ফলে প্রেসার কুকারে বায়ুমণ্ডলের চাপ তুলনামূলক দ্বিগুণ হয়ে যায়। তখন বায়ুমণ্ডলের চাপ আরো বেড়ে যায়, কারণ বাইরে বেরোতে পারছে না সেই জন্য। অধিক তাপমাত্রার উপস্থিত, জল যেহেতু 120 ডিগ্রি তাপমাত্রায় ফোটে, তাই কুকারের ভেতরে জল বাষ্প ফুটন্ত জলের চেয়ে অনেক বেশি গরম থাকে। এই অতিরিক্ত তাপ খাবারের ভেতর দ্রুত প্রবেশ করে, যার ফলে চাল ডাল হয়ে যায়। যেহেতু বাইরে আসছে না, তাহলে কি বলে, বাষ্পের পরিমাণটা অনেক বেশি থাকে। প্রেসার কুকারের ভেতরে থাকা উচ্চ চাপের বাষ্প খাবারের অণুগুলির মধ্যে লীন তাপ দ্রুত সঞ্চারিত হয়, যার ফলে রান্না প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত হয়। পাহাড়ের ঠিক তার বিপরীত চাপ। এবার আসছি দেখো, প্রেসারের কুকারের ভেতরে জলের ফুটনাঙ্ক কত, 120, মনে রাখতে হবে। উচ্চ পার্বত্য অঞ্চলে রান্নার দেরি হয় কেন কি, বায়ুমণ্ডলের চাপ কম, ফুটনাঙ্ক কম। প্রেসার কুকার কোন নীতি ভিত্তির উপর কাজ করে, ডব্লিউবিপি এসআইতে পড়েছে, চাপ বাড়লে তরলের ফুটনাঙ্ক বাড়বে, সে নীতিতে কাজ করে। তাহলে চাপ, দেখো চাপ ফুটনাঙ্ক, দেখো চাপ বাড়লে, এখানে ছেড়ে দাও, এখানে দেওয়ার দরকার নেই। চাপ বাড়লে ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমলে ফুটনাঙ্ক কমে। প্রেসার কুকারে চাপ বাড়ানো হয়, তাই ফুটনাঙ্ক বাড়ে, রান্না দ্রুত হয়। পার্বত্য অঞ্চলে দেখো, পার্বত্য অঞ্চলে জল কত ডিগ্রি, এই মাত্র করলাম 120 ডিগ্রি। অবস্থার পরিবর্তন হলো তাপের প্রভাব। চাপের প্রভাব হলো তাপের প্রভাব। দেখো তাপের প্রভাব, তাপ প্রয়োগ করলে পদার্থের অণুগুলি গতিশীলতা বৃদ্ধি হয়, ফলে তাদের মধ্যে আকর্ষণ বল দুর্বল হয়ে পড়ে। যখনই তাপ বৃদ্ধি পায়, তাপ বৃদ্ধি পেলে কি হয়, পদার্থের অণুগুলো কি হয়, বৃদ্ধি পেয়ে যায়, গতিশীল হয়, তার আকর্ষণ বল বল কি হয়, দুর্বল হয়, দুর্বল হয়। যেমন কঠিন থেকে তরলে, একে বলা হয় গলন। তরল থেকে গ্যাসে, একে বলে বাষ্পায়ন। লিন তাপের ভূমিকা, যখন বরফ গলে জল হয় তখন তাপ দিলে থার্মোমিটারের উষ্ণতা 0 ডিগ্রি হয়ে যায়। এই বাড়তি তাপ অণু বন্ধন ভাঙতে খরচ হয়, একেই বলা হয় গলনের লিন তাপ। কি বলছে দেখো, লিন তাপের ভূমিকা, যখন গলে জল হয়, বরফ গলে যখন জল হচ্ছে, তখন আমরা তাপ দিলেও থার্মোমিটারের উষ্ণতা 0 ডিগ্রি দেখবো, কিন্তু এই বাড়তি তাপ অণু বন্ধন ভাঙতে খরচ হয়। এই যে বন্ধন, বরফ থেকে সেটা আস্তে আস্তে জলে পরিণত হচ্ছে, এই বন্ধনটা ভাঙতে একটা খরচ হচ্ছে, সেটাই হলো গলনের লিন তাপ। যেমন রেলে পড়েছে দেখো না, 0 ডিগ্রি, কেপিতেও পড়েছে, কনস্টেবলেও পড়েছে। 0 ডিগ্রি উষ্ণতা 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি উষ্ণতা 1 গ্রাম জলে পরিণত করতে কত ক্যালোরি প্রয়োজন, 80 ক্যালোরি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। টিপস দেখ, ইউপিএসসি ডব্লিউবিসিএসসি শুষ্ক বরফ প্রেসার কুকারের নীতি লিন তাপের ধারণা থেকে প্রশ্ন আসে। রেল এসএসসিতে ঊর্ধ্বপাতিত পদার্থগুলির নাম চাপের ফলে গণনাঙ্কের পরিণাম
পরিবর্তন থেকে গাণিতিক বা যুক্তি নির্ভর প্রশ্ন আসে। ডব্লিউবিপি এবং কেপি থেকে দৈনন্দিন জীবনে উদাহরণ যেমন মাটি পরিষ্কার ঠান্ডা হয় কেন, হাতে রান্না, এখান থেকে সরাসরি কি question আসছে? Answer বলে দিই। এবার আসছে দেখো, পদার্থের বিশেষ অবস্থান সমূহ। যেমন পদার্থের তিনটে ভাগের কথা জানি, মহাবিশ্বের অধিকাংশ পদার্থের চতুর্থ পঞ্চম অবস্থা বিদ্যমান। আমরা তো তিনটে অবস্থা জানি, মহাবিশ্বে আরো দুটো আছে, একটা হচ্ছে প্লাজমার অবস্থান, এটা পদার্থের চতুর্থ অবস্থান। আমরা কঠিন, তরল, গ্যাস এই তিনটেই আমরা জেনে এসেছি ছোট থেকে, কিন্তু আরো দুটো অবস্থান আছে, সেটা হচ্ছে একটা প্লাজমা অবস্থান। দেখো সেটা কি, একটি গ্যাসের মতো এটি অবস্থান, তবে এটি গ্যাসীয় কণাগুলি আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ এই গ্যাসীয় কণাগুলো কি থাকে, আয়নিত অবস্থায় থাকে, আয়নিত অবস্থায়। এই অবস্থার কণাগুলি অত্যন্ত উত্তেজিত এবং চরমভাবে সক্রিয় থাকে, এই কণাগুলো অত্যন্ত উত্তেজিত চরম সক্রিয় থাকে। গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রনগুলি বিচ্ছিন্ন হয়ে গিয়ে ধনাত্মক আয়ন বা মুক্ত ইলেকট্রনের একটি মিশ্রণ তৈরি করে। প্লাজমার বিদ্যুৎ সুপরিবাহী চৌম্বক ক্ষেত্রের দ্বারা প্রভাবিত। প্লাজমা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাব। উদাহরণ দেখো, সূর্য নক্ষত্রের মূল প্লাজমার দ্বারা গঠিত। সূর্য এবং নক্ষত্র এরা হচ্ছে প্লাজমা দ্বারা গঠিত। নক্ষত্রের ভেতর অত্যন্ত উষ্ণতার কারণে এটির অবস্থান তৈরি হয়। কৃত্রিম উৎস, ফ্লোরোসেন্ট টিউব, নিয়ন সাইন বাল্ব, বাল্বের ভিতরে গ্যাস যখন তড়িৎ শক্তি পায় তখন তা আয়নিত হয়ে প্লাজমা তৈরি হয় বিশেষ বর্ণে জলে। বজ্রপাত বা মেরুজ্যোতি এগুলো হচ্ছে প্লাজমা। যে সূর্য নক্ষত্রের উজ্জ্বলতার কারণ কি, প্লাজমার অবস্থানের জন্য পড়েছে, দেখেছো? পদার্থের কোন অবস্থা কণাগুলি সবচেয়ে বেশি শক্তিশালী হয়, প্লাজমা। এবার পঞ্চম পদার্থটা কি, বোস আইনস্টাইন ঘনীভবন। এই অবস্থাটি পদার্থের চরম শীতলতম রূপ বলে, ওটা উষ্ণতম, এটা শীতলতম। দেখো 1920 সালে ভারতীয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু প্রথম এই অবস্থার গাণিতিক গণনা করেন। তাহলে কে প্রথম এটা করেন, সত্যেন্দ্রনাথ বসু। এবং তার তথ্যের ভিত্তিতে অ্যালবার্ট আইনস্টাইন এই অবস্থার ভবিষ্যৎবাণী করেন। পরবর্তীকালে 1995 সালে এরিক কর্নেল এবং কার্ল উইলম্যান এবং উলফ ফ্যাঙ্গেল উলফগ্যাং কেটারলের গবেষণাগারে এটি তৈরি করতে সক্ষম হয়, যা তারা 2001 সালে নোবেল পুরস্কার পান। তো এই পদ্ধতি অত্যন্ত নিম্ন ঘনত্বের কোনো গ্যাসকে, হ্যাঁ, যখন পরম শূন্য উষ্ণতা বা 273.15 ডিগ্রি সেন্টিগ্রেডে খুব কাছাকাছি ঠান্ডা করা হয়, তখন এই অবস্থা তৈরি হয়। পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসকে যখন নিয়ে আসা হয়, তার যে অবস্থা তৈরি হয় সেটাকেই বলা হয় এই বিষয়টা। এই পদার্থের পরমাণুগুলো অত্যন্ত স্বাতন্ত্র্য অস্তিত্ব হারিয়ে ফেলে, কেন কি, একটা পরম শূন্য উষ্ণতায় নিয়ে আসছে, যে অবস্থা ছিল সেখান থেকে পরিবর্তন করছে। সুপার অ্যাটম এর মতো আচরণ করে। এই পদার্থের চরম স্থবির অবস্থা থাকে, যেমন দেখো এখান থেকে কোশ্চেন কি আসছে। পঞ্চম অবস্থান কি, সত্যেন বসু এবং অ্যালবার্ট আইনস্টাইন। কোন উষ্ণতায় বিইসি অবস্থান লক্ষ্য করা যায়, পরম শূন্য কাছাকাছি, যেটা আমি আগে বারবার রিপিট করলাম। এই দেখো পার্থক্যটা দেখিয়ে দিয়েছে, প্লাজমার সাথে পার্থক্য, এটা চতুর্থ। এর চরম উষ্ণতা, নক্ষত্র এর চরম নিম্ন উষ্ণতা, অত্যন্ত বেশি, অত্যন্ত কম কণার শক্তি। আর চার্জ আয়নিত বা বৈদ্যুতিক প্রভাবে পরিবাহিত, চার্জহীন এবং কোয়ান্টাম আচরণ মুক্ত। এখান থেকে এই জায়গা থেকে ডব্লিউবিসিএসও আসে, রেলে বা এতে আছে প্লাজমার উদাহরণ আছে। সাধারণ মনে রাখার জন্য মহাজাগতিক দৃশ্যে পদার্থের 99% প্লাজমা থাকে। তাহলে কতটা প্লাজমা থাকে, 99% প্লাজমা। এবার হচ্ছে বিশুদ্ধ পদার্থ। বিশুদ্ধ পদার্থকে ভাগ করা যায় একটা মৌলিক পদার্থ,
ঠিক আছে, এবার হচ্ছে মৌলিক পদার্থ। যে পদার্থকে বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য নতুন কিছু পদার্থ পাওয়া যায় না। যাকে ভাঙলাম, ভেঙে সোনাকে ভাঙলে সোনাই পাবো, অন্য কিছু পাবো? তামাকে ভাঙলে তামাই পাবো। সেটাই, যে পদার্থকে ভাঙলে আবার সেটাই পাবো, সেটাই হলো। যেমন দেখো, ধাতু তাপ ও তড়িৎ সুপরিবাহী। অধাতু যেমন কার্বন, সালফার, অক্সিজেন। ধাতু কল্প, ধাতু অধাতু দুটোর মিশ্রণ, যেমন আর্সেনিক, সিলিকন, অ্যান্টিমনি। এরা নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা হলো নিষ্ক্রিয় গ্যাস। প্রশ্ন দেখ, কোনটি কি বলে ধাতু কল্প? আর্সেনিক, সিলিকন। সাধারণ উৎস তরল ধাতু কোনটি? পারদ। এটা অনেকবার পড়েছে সব পরীক্ষা, রেল ছাড়া বহু পরীক্ষা বলে। চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে? নাইট্রোজেন গ্যাস। খুব চিপস খাস তোরা, দেখতে পাচ্ছি নাইট্রোজেন গ্যাস খাচ্ছিস। এবার কে ডব্লিউবিপি, কেপি, রেলে কে ধাতু, ধাতু কল্পের এই উদাহরণ থেকে কোশ্চেন আসছে। এবার হচ্ছে যৌগিক পদার্থ। দুই বা ততোধিক মৌলিক নির্দিষ্ট ওজনে রাসায়নিকভাবে যুক্ত হয় নতুন ধর্ম। দুই বা তিনটে মৌলিক একটা নির্দিষ্ট ওজনে তারা যখন রাসায়নিক বিক্রিয়া করে যখন একটা নতুন পদার্থ তৈরি করছে, সেটাই হলো যৌগিক। আর যেখানে নতুন পদার্থ তৈরি করছে না, সেটা হলো মৌলিক। ঠিক আছে, তার উদাহরণ দিয়ে দিচ্ছি দেখো। জল হাইড্রোজেন অক্সিজেন নিয়ে গঠিত। লবণ সোডিয়াম ক্লোরাইড নিয়ে তৈরি। কার্বন ডাইঅক্সাইড কার্বন ও অক্সিজেন নিয়ে গঠিত হচ্ছে। চুন ও জলের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হচ্ছে দেখো, CaOH এর বলতো, এটা হলো। এবার জল কি একটা? জল হলো যৌগিক। কারণ কি? হাইড্রোজেন ও অক্সিজেন মিলে একটা নতুন পদার্থ তৈরি হচ্ছে, সেজন্য এটা যৌগিক। পরীক্ষা এখান থেকে কি আসছে? বেকিং সোডা, হ্যাঁ, বেকিং সোডা, ওয়াশিং সোডা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার রাসায়নিক শ্রেণী, মিশ্র পদার্থ কাকে বলে? দুই বা ততোধিক পদার্থ, সে মৌলিক হোক যৌগিক, যে কোনো অনুপাতে মিশালে তাদের নিজস্ব ধর্ম বজায় থাকে। তাহলে তো দুই বা তিনটে মৌলিক বা যৌগিক পদার্থকে মেশালাম, মিশিয়ে তাদের ধর্মগুলো একই থাকলো, মিশ্রণের পর যেটা তৈরি হলো, কি যে পদার্থ তৈরি হলো, সেটা কিন্তু ধর্মগুলো এক থাকলো, সেটা হলো মিশ্রণ। যেমন হচ্ছে শরবত, পিতল, তামা, দস্তা মিশিয়ে হলো গান পাউডার। ঠিক আছে, বায়ুতে যেমন অক্সিজেন নাইট্রোজেন মিশ্রণ থাকে। এবার হচ্ছে দেখ, এবার আসছে এখান থেকে কোশ্চেন কি আসছে। বায়ু কি একটি? বায়ু হচ্ছে মিশ্র, এখানে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন সব থাকছে। পিতল কোন ধাতুর মিশ্রণ? তামা ও দস্তা। এখান থেকে দৈনন্দিন জীবনে রসায়ন থেকে প্রশ্ন, যেমন ফিউজ তার উপাদান। স্টেনলেস স্টিল কি দিয়ে তৈরি হয়? ভিনিগার কি? এগুলো আছে। এবার দেখ, নেক্সট, মিশ্রণের প্রকারভেদ। সমসত্ব বা সমজাতীয় মিশ্রণ। মিশ্রণের প্রতিটি অংশের গঠন ধর্ম একই, উপাদানকে খালি চোখে বা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আলাদা করে চেনা যায়। যেমন জলে আমি চিনি দিলাম, চিনি মেশালাম, জল মেশালাম, জলকে দেখতে পাচ্ছি, চিনি মিশিয়ে যাওয়ার পর চিনিকে দেখতে পাচ্ছি? আলাদা হয়তো দেখতে পাচ্ছি না। সেটাই, এটা সমজাতীয় মিশ্রণ। অসমজাতীয় কারণ কি? যা ধর একটা একটা জলের পাত্রে 4টি বালি ফেলে দেওয়া হলো, তাহলে বালিগুলো আমি দেখতে পাচ্ছি, মিশছে না। বা জলও দেখতে পাচ্ছি, বালিও দেখতে পাচ্ছি। জলে তেল ফেলে দেওয়া, অসমত। এখান থেকে বারুদ কিসের উদাহরণ? অসমসত্ব মিশ্রণ। পিতল কোন ধরনের মিশ্রণ? সংকর ধাতু। কঠিন সমসত্ব মিশ্রণ। ক্লোরোডীয় দ্রব্য, এটা আবার কি? দেখ, বলছে ক্লোরাইড হলো একটি বিশেষ ধরনের অসমসত্ব ভিন্নধর্মী মিশ্রণ। এটা হচ্ছে ভিন্নধর্মী একটা মিশ্রণ, ক্লোরাইডটা। এর কি বলে? এই কোনার ব্যাস এখানে অত দরকার নেই, এগুলো অত দরকার নাই। বলে 1 থেকে 1 এই থেকে 1000 ন্যানোমিটার। এবার দেখ, এটি দেখতে সমসত্বের মতো হলে এটি কিন্তু ভিন্ন মিশ্রণ। ক্লোরাইড কণাগুলি থিতি পড়ে না। যেমন টিন্ডাল প্রভাব, ক্লোরাইডের দ্রবণের মধ্যে দিয়ে আলোরশ্মি পাঠালে কণাগুলি আলোকের বিচ্ছুরণ ঘটায়, ফলে আলোরশ্মির গতিপথ দৃশ্যমান হয়, একে বলা হয় টিন্ডাল
প্রভাব বলা হয়। যেন আকাশে নীল, সূর্যাস্তের সময় আকাশ লাল, এগুলো হচ্ছে টিনটাল প্রভাব। এটা মনে রাখতে কি প্রভাব হবে? টিনটাল প্রভাব, অর্থাৎ আলোর বিচ্ছুরণ ঘটায়, কণাগুলিতে আলোর বিচ্ছুরণ ঘটায়। ঘন বনে গাছের পাতায় ফাঁক দিয়ে আলো রশ্মি, এটাও কিন্তু এই টিনটাল প্রভাব। ব্রাউনি গতি, অনুবীক্ষণ যন্ত্র এর নিচে ক্লোরাইড কণাগুলিকে পর্যবেক্ষণ করলে দেখা যায় তারা সর্বদাই আঁকা বাঁকা পথে ছুটছে। এই বিরামহীন গতিকে বলে ব্রাউনি গতি। এটা বলে দিয়েছে, দেখ উদাহরণ দিয়ে বুঝতে পেরেছি, খুব সুন্দর উদাহরণ দিয়েছে। অ্যারোসল, কঠিন তরল, এর মাধ্যম গ্যাস, ধোঁয়া, কুয়াশা, মেঘ। ইমালোসন, তরল, দুধ, ফেস ক্রিম ইত্যাদি। জেল, তরল, কঠিন, জেলি, পনির, দুধ, পালিশ এগুলি। ফোম, গ্যাস, তরল, সাবানের ফেনা, শেভিং ক্রিম এগুলি। এখানে কি কোশ্চেন আসছে দেখতে পাচ্ছ, দেখো। কেপি, ডব্লিউবি কেপিতে দুধ একটি কিসের উদাহরণ? বারবার আসছে। ইমালসন উদাহরণ। ক্লোরাইড কণার আকার কত? এই যে দিয়ে দিয়েছে এটা আকার। ইউপিএসসি তে দেখো পরে এই জায়গা থেকে কোশ্চেন আসছে মেনে। এই যে দেখো, মেঘ ও কুয়াশার মধ্যে পার্থক্যের কারণ থেকে প্রশ্ন আসে। এবার মনে রাখা সহজ, সমসত্ব মাধ্যম সব জায়গায় সমান, যেমন জল চিনি। অসম সব জায়গায় সমান না, যেমন বালি চিনি। মানব দেহের মৌলিক প্রস্তুতি, যেমন অক্সিজেন, অক্সিজেন কত থাকে? 65%। মানব দেহে অক্সিজেন হলো 65%। ঠিক আছে, 65%। কার্বন 18% থাকে, এগুলো জানতে হবে। হাইড্রোজেন 10% থাকে, নাইট্রোজেন 3%, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম 0.35%, সালফার 0.25%, সোডিয়াম 0.15%, ম্যাগনেসিয়াম 0.05%। অক্সিজেন দেহের সবচেয়ে বেশি পরিমাণে থাকার কারণে আমাদের দেহে প্রায় 60 থেকে 70% জল, আহ, জল, আর জলের ওজন একটা বড় অংশ অক্সিজেন। তাহলে আমাদের এই পরিমাণ কি থাকে? অক্সিজেন থাকার ফলে জল, এত পার্সেন্ট জল থাকে বেশি, সব থেকে অক্সিজেন থাকে, সেই জন্য জল কত থাকে? 60 থেকে 70% জল। কার্বন, একে জীবনের ভিত্তি বলা হয়, কেন সমস্ত জৈবিক অণু কার্বন ডাইঅক্সাইড, প্রোটিন, ফ্যাট, কার্বন দিয়ে তৈরি। নাইট্রোজেন, এটি প্রোটিন বা ডিএনএ দিয়ে তৈরি প্রধান। এবার হচ্ছে ট্রেস এলিমেন্ট, এছাড়া খুব সামান্য পরিমাণে লোহা, জিঙ্ক, কপার, আয়োডিনে থাকে, যা দেহের বিভিন্ন বিপাকীয় কাজ করে। এগুলো আমাদের খুব সামান্য পরিমাণে থাকে, যা আমাদের বিপাকে কাজ করে। এবার মুখস্থ করতে হবে এই জায়গাটা, ভালো একটা জায়গা। প্রতিটা মুখস্থ। ওজন কি কাজে লাগে? O3, ওজনের ফর্মুলা আছে O3। পানীয় জল সম্পূর্ণ জীবাণুমুক্ত করতে ব্যবহার করে, শোধন করতে ব্যবহার করা হয়, পরিশোধিত করতে ব্যবহার করা হয়, আর কি জৈব সংশ্লেষণ রসায়নাগারে এটা ব্যবহার করা হয়। হাইড্রোজেন পারঅক্সাইড H2O, এটা কি চিত্রকর্ম সংরক্ষণের জন্য, পুরনো লেড পেন্টিং এর কালো হয়ে যাওয়া রং পুনরুদ্ধারের জন্য এটা ব্যবহার। দুধ, ওয়াইন, মদ আর কি অন্যান্য পানীয় দীর্ঘদিন ভালো রাখার জন্য ব্যবহার করা হয় হাইড্রোজেন পারঅক্সাইড। অ্যান্টিসেপটিক হিসাবে ক্ষতস্থানে পরিষ্কার করতে, দাঁত কান পরিষ্কার করতে ঔষধ ব্যবহার করা। বিভিন্ন জৈব অজৈব উপাদানের কাঁচামাল হিসাবেও ব্যবহার করা হয়। অ্যামোনিয়া NH3, নাইট্রোজেন নাইট্রিক অ্যাসিড বা সোডিয়াম কার্বনেট তৈরিতে ব্যবহার করা। হেমার পদ্ধতিতে, এই পদ্ধতিতে শিল্পক্ষেত্রে ব্যাপক অ্যামোনিয়া উৎপন্ন হয়। শীতলীকরণ, রেফ্রিজারেটর যে শীতল, এখানে অ্যামোনিয়া ব্যবহার করে, অ্যামোনিয়া থাকে। বস্ত্রশিল্পে কৃত্রিম রেশম বা রেয়ন তৈরি করতে গবেষণাগারে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। নাইট্রিক অ্যাসিড NaHNO3, মনে রাখবে, HNO3 নাইট্রিক অ্যাসিড। সার প্রস্তুতিতে ব্যবহার করে অ্যামোনিয়াম নাইট্রেট, সার প্রস্তুতিতে। ধাতু পরিশোধনে, সোনা রূপা পরিশোধনে ব্যবহার করে, বিবিধ শিল্পে, সুগন্ধিতে, রঞ্জক শিল্পে এগুলো ব্যবহার করে। বোরাক্স ফর্মুলা দেখেছো কেমন? এই যে এত বড় ফর্মুলা। বোরাক্স হলো টেস্টের মাধ্যমে ধাতু শনাক্তকরণের জন্য ব্যবহার করে। মোম জাতীয় শিল্পে, সাবান প্রভৃতিতে, চশমার গ্লাসে ব্যবহার করা হয়। মাটির পাত্রে টেকসই করতে এবং এনামেল বা চকচকে করার জন্য ব্যবহার করে। জল মৃদুকরণ, খর জলকে
পানযোগ্য করার জন্য ব্যবহার করা হয়। বোরিক অ্যাসিড লঘু চিকিৎসা ক্ষেত্রে লঘু দ্রবণ হিসাবে চোখ পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়। খাদ্য রঞ্জক শিল্পক্ষেত্রে খাদ্য সংরক্ষণ বা বিভিন্ন পিগমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। মাটির পাত্রকে মসৃণ ও চকচকে করতে বোরাক্সের ব্যবহার করা হয়। বোরিক অ্যাসিড। সিলিকা কাঁচ শিল্পে ব্যবহার করে, বিভিন্ন রসায়ন শিল্পে যেমন ক্রোমাটোগ্রাফিতে সিলিকন জেল ব্যবহার করা হয়। শোষক হিসাবে জলীয় বাষ্প শুষে নিয়ে কোনো স্থানে শুষ্ক রাখতে সিলিকন ব্যবহার করা। রেডন ক্যান্সার চিকিৎসা এবং তেজস্ক্রিয় গ্যাস গবেষণায় রেডন ব্যবহার করা হয়। বুঝতে পেরেছি? কিছুটা ব্যবহার করা হয় রেডন। আরেকটি পদ্ধতি। এবার হচ্ছে সোডিয়াম। সোডিয়াম দেখো Na জৈব জৈব যৌগ তৈরিতে সোডিয়াম অ্যামালগাম ব্যবহৃত হয়। তরল সোডিয়াম নিউক্লিক চুল্লিতে শীতলীকরণে ব্যবহার করে। সোডিয়াম ভেপার ল্যাম্পে ব্যবহৃত হয়। জৈব যৌগ সোডিয়াম বা সালফার হ্যালোজেন শনাক্তকরণে বিকারক হিসাবে ব্যবহৃত হয়। সোডিয়াম আবিষ্কার করেন স্যার কি হামফ্রি ডেভি আবিষ্কার করেছিল, এটা মনে রাখবে। এবার হচ্ছে পটাশিয়াম কৃত্রিম ক্ষেত্রে সার হিসেবে ব্যবহার করা হয়। পটাশ সোডিয়াম কার্বনেট খরজল মৃদু করতে শিল্পে ধোয়ার কাজে, তারপর বিভিন্ন ডিকম্পোজিং এজেন্টের ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম শিল্পে ব্যবহার করা সাবান কাঁচ এতে ব্যবহার করা হয়। এবার হচ্ছে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড সাবান কাঁচ কৃত্রিম তন্তু তৈরি করতে, পেট্রোলিয়াম শিল্পে ব্যবহার করা হয়। হ্যাঁ, বক্সাইট শোধনে ব্যবহার করা হয়, এগুলোতে ব্যবহার করা হয়। পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইডটা কি সার হিসাবে ব্যবহার করা হয়। পটাশিয়াম যৌগ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। সালফার ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড তৈরিতে, সালফার ড্রাগ হিসাবে ব্যবহার করে এবং জীবাণুমুক্ত করতে, যাদের ধরো খুশকি, হ্যাঁ ওই সেলোসেন শ্যাম্পু টেম্পু ব্যবহার করা হয় না, তাতে কিন্তু সালফার থাকে। সালফার আবার বেশিক্ষণ মাথায় থাকলে মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। রবারের ভলকানাইজেশনে ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিড কি করা হয় সার শিল্পে ব্যবহার করে, পেট্রোলিয়ামে ব্যবহার করা হয়, রাসায়নিক শিল্পে ব্যবহার করে, ধাতু বিজারণে ব্যবহার করে, রং প্লাস্টিক রঞ্জক তৈরিতে ব্যবহার করে, টিএনটির মতো বিস্ফোরক তৈরিতে ব্যবহার করে, শোষক ও জল নিষ্কাশনে ব্যবহার করা হয়। ইলেকট্রোপ্লেটিং এর আগে ধাতুর উপরিতল শোধন করতে ব্যবহার করা হয়। নেক্সট আসছে সোডিয়াম থায়োসালফেট আলোকচিত্রের ফিক্সিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়। ফলজাত দ্রব্য সংরক্ষণে ব্যবহার করে, ব্লিচিং এর অ্যান্টিক্লোর হিসাবে ব্যবহার করা হয়। আয়োডিনের পরিণত মান নির্ণয় করতে ঔষধে ব্যবহার করা হয়। এবার দেখো ফ্লুরোসিন কিসে ব্যবহার করা হয় জারণের সাহায্য করে। ফ্লুওরিন ও তার যৌগ রকেটের জ্বালানিতে ব্যবহার করা হয়। টেফলন নামক প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়। এইটা পরে ফ্লুরোকার্বন তৈরিতে ব্যবহার করে। ইউরেনিয়াম ফ্লুওরাইড তৈরিতে ব্যবহার করা হয়। এবার দেখো ব্রোমিন ইথিলিন ব্রোমাইড তৈরিতে ব্যবহার করা হয়। আর কি রঞ্জক ডাক তৈরিতে ব্যবহার করে, এটা পরে কাঁদানে গ্যাসের বেনজাইন ব্রোমাইড তৈরিতে ব্যবহার করে, কাঁদানে গ্যাসেতে ব্যবহার করা হয়, এটা মনে হয় এই দুটো। আয়োডিন পরীক্ষাগারের দরকারে ঔষধ রঞ্জক তৈরিতে ব্যবহার করা হয়। আর সিলভার আয়োডাইড আলোকচিত্রে ইমালশনে ব্যবহৃত হয়। হিলিয়াম ডিসচার্জ টিউব ভর্তি করতে ব্যবহার করা হয়। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয়। স্টিলের ঝালাইতে ব্যবহার করা হয়। হিলিয়াম হিলিয়াম দুবার হয়ে গেছে, একই জিনিস দুবার হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো ক্রিপন এবং জেনন ক্রিপ্টন এবং জেনন, এখানের মধ্যে ক্রিপ্টনের দরকার নেই। এই যে ফার্স্ট বা এটা করতে ক্রিপ্টন ও জেনন মিশ্রণে ফ্লাশ বাল্বে ব্যবহৃত হয়। আর ইনক্যান্ডেসেন্ট মেটাল বাতি ফাঁক অংশে ভর্তি করতে ব্যবহৃত হয়। একটু বললেই হবে। রেডন বলছে ক্যান্সার চিকিৎসা এবং যে কি বলে তেজস্ক্রিয়তা সোডিয়াম, এটা তো হয়ে গেছে আর দরকার নেই একই জিনিস।
পটাশিয়াম কৃত্রিম সার ব্যবহার করে। সোডিয়াম কার্বনেট, এটা এইমাত্র পড়লাম। সোডিয়াম হাইড্রোক্সাইড এইমাত্র পড়লাম। সাবান, এটা মনে পেট্রোল শোধন করতে ব্যবহার করা হয়। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড সার তৈরিতে ব্যবহার করা হয়। পটাশিয়াম হাইড্রোক্সাইড নরম সাবান তৈরি করতে ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম বিমান শিল্পে অ্যালুমিনিয়ামের সঙ্গে ধাতু সংকরে তৈরিতে ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম ভ্যাকুয়াম টিউব থেকে বাতাস দূর করতে ব্যবহার করা হয়। এটা শক্তিশালী বিজারক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়। অ্যালকোহল থেকে জলীয় বাষ্প দূর করতে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম অক্সাইড বাড়ি তৈরির সরঞ্জাম হিসাবে ব্যবহার করে কষ্টিক সোডা প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এই দুটো খুব ইম্পর্টেন্ট। আর গ্যাস ও অ্যালকোহল শুষ্ক করতে ব্যবহার করে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা নিমানো চুন ঘর তৈরির উপাদান হিসেবে ব্যবহার করে, হোয়াইট ওয়াশ করতে ব্যবহার করে, খরজল মৃদু করতে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর পোড়া চুন টুথপেস্টের উপাদান হিসাবে, প্লাস্টার অফ প্যারিস সিমেন্ট বা তৈরি করতে, ব্ল্যাকবোর্ডের চক তৈরি করতে এগুলো ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড পেট্রোলিয়াম শোধনে অনুঘটক হিসাবে করা, ডাই তৈরিতে এটা দরকার নেই, জল পরিশোধনে ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম সালফেট বা জিপসাম প্লাস্টার অফ প্যারিস তৈরিতে ব্যবহার করা, সিমেন্ট শিল্পে ব্যবহার করা হয় জিপসাম। এবার হচ্ছে পটাশ অ্যালাম রঞ্জক তৈরিতে ব্যবহার করা হয়। চামড়া ট্যানিং এ ব্যবহার করা হয়। এবার হচ্ছে সদ্য ক্ষতস্থানে রক্তপাত বন্ধতে ব্যবহার করা হয়। ফেরিক অক্সাইড ধাতু পালিশে ব্যবহার করে, অনুঘটকের কাজ করে। ফেরিক ক্লোরাইড রঞ্জক পদার্থের তৈরিতে মধ্যস্থতা পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। ফেরাস সালফেট চামড়া ট্যান করতে ব্যবহার, নীল কালো কালি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। কি ক্ষেত্রে কীটনাশকে ব্যবহার করা হয়। কপার, কপার তো অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলো সবইতেই ব্যবহার করা হয়, কপার ব্যবহার করা হয়। এবার সিলভার অলংকার তৈরিতে, আলোকচিত্রতে, আয়নার রূপর প্রলেপ দিতে সিলভার ব্যবহার করা হয়। কিছু ঔষধে ব্যবহার করা হয়। গোল্ড, গোল্ড তো সবই জানো, মন্দিরের চূড়া তৈরিতে, দাঁত পুরনো দাঁতে সেই সিল করতে গোল্ড দিয়ে, কেউ সোনা দিয়ে করে, কেউ রূপো দিয়ে করে, কেউ আবার এমনি লোহা দিয়ে করে। ঠিক আছে। কাশী বিশ্বনাথের মন্দিরটা গেলেই দেখবে পুরাটা মানে মন্দিরটার আধখানারও কম থেকে সোনা দিয়ে গোটাটা তৈরি, গোটাটাই প্রায় সোনা দিয়ে তৈরি বলতে পারো। বোরিক অ্যাসিড শিল্প খাদ্য সংরক্ষণে রঞ্জক বা বোরাক্স তৈরিতে ব্যবহার করা হয়, ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করা। পারদ বা মার্কারি এনজি পারদ বাষ্পের ল্যাম্পের ব্যবহৃত ঔষধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়, বিদ্যুতের পদ্ধতিতে ব্যবহার করা হয়। জিঙ্ক অক্সাইড সাদা রং তৈরি করতে, অলংকার, ঔষধ বা অনুঘটক হিসাবে কাজ করে। জিঙ্ক ক্লোরাইড বলছে দেখো জৈব বিক্রিয়ায় জল শোধনকারী পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। ভ্যালকানাইজড রাবার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। শুষ্ক ব্যাটারি তৈরিতে ব্যবহার করা। টিন তামদস্তা, টিন তো সবই জানো, প্লেটিং এর কাজে হয়। টিন কয়েল তৈরিতে ব্যবহার করে, বিভিন্ন কাজে ব্যবহার করা। সিসে বা লেড জলের পাইপ তৈরিতে ব্যবহার করা হয়। বুলেট বা শট তৈরিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, রঞ্জক তৈরি করে, ধাতু সংকরে তৈরিতে ব্যবহার করে। কার্বন ডাইঅক্সাইড কোল্ড ড্রিঙ্কসে তৈরি, সব থেকে ব্যবহার করে। আরো আগুন নেভানোর জন্য ব্যবহার করে, কাপড় কাচা সোডাতে ব্যবহার করা হয়। কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করা, আখের রস পরিশোধনে ব্যবহার করা। কার্বন হ্যালাইডস সেটা আবার কি রে বাবা, দ্রাবক হিসাবে ব্যবহার করা, আগুন নেভানোর পর পাইরিন হিসাবে ব্যবহার করা হয়। ডাইক্লোরো তাপ বা রেফ্রিজারেন্টে হিসাবে ব্যবহার করা। ক্লোরোফর্ম, এই তো ক্লোরোফর্ম চেতনানাশক হিসাবে ব্যবহার করা, ঔষধ শিল্পে ব্যবহার করা হয়। কার্বাইডস, কার্বাইডের পর হচ্ছে ধরো কার্বাইড, দরকার নেই অত। ট্যাংস্টেন কার্বাইড ভিন্ন শক্তি
যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম কার্বাইড অ্যাসিটিলিন গ্যাস তৈরিতে ব্যবহার করা হয়। বেরিলিয়াম কার্বাইড অত্যন্ত শক্ত পদার্থ, তেজস্ক্রিয় বিকিরণের প্রতিরোধে ব্যবহার করা হয়। টিন্ডাল প্রভাব, এতে করলাম নীল আকাশ এগুলোতে একটু আলোচনা করলাম। এবার এইখানটা আসছি, দেখ এইখানটা আসছে এইখানটা দেখো, কোয়াগুলেশন, কোন তড়িৎ বিশ্লেষণ পদার্থের প্রভাবে ক্লোরাইডের বিচ্ছুরণের দশা কণাগুলির অবক্ষিপ্ত বা জমাট বাঁধা ঘটনাকে বলা হয় তঞ্চন। যখন জমাট বাঁধে তখনই বলা হয়, বলে না রক্তের তঞ্চন, জমাট বাঁধা অবস্থাটাকে বলা হয় তঞ্চন। যেমন ক্ষতস্থানে রক্তপাত বন্ধ করার জন্য ফেরিক ক্লোরাইড ব্যবহার করা হয়। ডায়ালিসিস, অর্থবেদ পদার্থের সাহায্যে ক্লোরাইডের দ্রবণের থেকে ক্ষুদ্র আয়ন বা অশুদ্ধ পদার্থ পৃথক করার পদ্ধতিকে বলা হয় ডায়ালিসিস। কৃত্রিমভাবে ডায়ালিসিস রক্ত পরিশোধন করার কাজে ব্যবহার করা। অর্থাৎ অর্থভেদ্য পদার্থের সাহায্যে যখন ক্লোরাইড দ্রবণগুলো থেকে ক্ষুদ্র আয়ন বা অশুদ্ধ পদার্থকে যখন পৃথক করা হচ্ছে, অর্থাৎ একটা অর্ধবেদ্য পদার্থের মাধ্যমে যখন ক্ষুদ্র আয়নগুলোকে পৃথক করা হচ্ছে, সেটাই হলো ডায়ালিসিস। এবার হচ্ছে দেখো সংক্ষিপ্ত কি কি দেখো, টিন্ডালের প্রভাব দিয়ে দিয়েছে। ব্যবহার আকাশ ও সমুদ্র নীল বর্ণ দেখায়। তঞ্চন, ক্লোরাইড কণার জমাট বন্ধন, জল পরিশোধন রক্ত বন্ধনের সাহায্যে। ডায়ালিসিস, অর্ধবেদ্য পদার্থের মাধ্যমে অশুদ্ধি পৃথকীকরণ। কৃত্রিম রক্ত পরিশোধন। ক্লোরাইডের প্রকারভেদ দেখো, ক্লোরাইড হচ্ছে বিচ্ছুরণ দশা, হ্যাঁ দেখো, তরল ফর্ম হয়েছে সেভিং ক্রিম, তরল গ্যাস, হ্যাঁ এই যে বলছে মেঘ কুয়াশা, কঠিন কঠিন রত্ন পাথর, হ্যাঁ তাহলে মিল্ক, কাঁচ এগুলো। এবার আসছে সংক্ষিপ্ত। ফোম, যখন গ্যাস কোন তরলের মধ্যে বিচ্ছুরণ ঘটে থাকে, তরলের মধ্যে বিচ্ছুরিত হয়, যখন গ্যাস কোন তরলের মধ্যে বিচ্ছুরিত থাকে তাকে ফোম বলে, যেমন সেভিং ক্রিম, ফেনা এগুলো। অ্যারোসল, যখন তরল কণা গ্যাসের মধ্যে বিচ্ছুরিত হয় তখন অ্যারোসল, মেঘ কুয়াশা স্প্রে। কঠিন দ্রবণ, যখন কঠিন কণা অন্য কঠিন মাধ্যমে বিচ্ছুরণ হয় তাকে কঠিন দ্রবণ, যেমন রত্ন পাথর, আলো পড়লে চিকচিক করে। মিল্ক কাঁচ, মিল্কি কাঁচ এগুলো। তা দেখতে পাচ্ছ টোটাল পদার্থ এবং তার অবস্থান আমি ডিটেলিং করে দিয়েছি, এবং তার কি কি পরীক্ষায় আসতে পারে সেই কোশ্চেন গুলো আমি আলোচনা করে গেছি। এই ডিটেলটা ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাছে চলে যাবে, তোমরা বাড়িতে ভালো করে দেখবে, এবং এর থেকে কি কি কোশ্চেন হবে সেই পরীক্ষা, এবার এরপরে কিন্তু এটা থেকে পরীক্ষা নেবো একটা করে, আমি চ্যাপ্টার টোটালি থরলি বোঝাবো, এবং তার থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়েই পরীক্ষা নেবো। যত সম্ভব বলে দিচ্ছি, এইটার পরীক্ষা নেবো, এটা তো বোঝালাম আজকে, এটার পরীক্ষা নেবো আজ হচ্ছে সোমবার, বুধবার নেবো, এখন থেকেই বলে দিচ্ছি। সেই মতো বাড়িতে পড়বে, আর যে পরীক্ষা অ্যাটেম্প করবে না তার কিন্তু অ্যাক্সেস বন্ধ করে দেবো, পরিষ্কার বলে দিচ্ছি। আমি খেটে খাটবো আর তোমরা কি বলে গায়ে হাওয়া দিয়ে ঘুরবে, সেটা হবে না। ঠিক আছে, আজ এখানেই শেষ করলাম। বাড়িতে প্রত্যেকে দেখবে ভালো করে, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেখবে, বুঝবে, যেখানে বুঝতে না পারলে আমাকে আবার জিজ্ঞাসা করবে। কিন্তু বিষয়গুলো যেহেতু সায়েন্স পার্ট, তোমাদের বিষয়গুলো বুঝতে হবে, এখানে তো শুধু মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। ঠিক আছে, আজ এখানেই শেষ করলাম। প্রত্যেক